তাহলে আজকে যে ক্লাসটা হচ্ছে সেটা আমাদের সার্কিট থিওরি আমরা চালু করছি, ঠিক আছে। আরআরবি যেই সিবিটি টুতে সবার ফার্স্ট আমরা কি করব, আজকে আমরা দুটো চ্যাপ্টারের থিওরিটিক্যাল পোর্শন বেসিক সেই জিনিসটা একবার ডিসকাশন করব। সেটা হয়ে গেলে পরের দিন মানে এই ক্লাসটা যেই শেষ হয়ে যাবে একটা কোশ্চেন সেটা আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা নিজের মতো প্র্যাকটিস করবে, ঠিক আছে। সেটা যদি আজকে দিতে পারি তো ভালো, নাহলে কালকের মধ্যে মোটামুটি পেয়ে যাবে কোশ্চেন পেপারটা, ঠিক আছে। 2024-এর যে লেটেস্ট কোশ্চেন গুলো রিগার্ডিং সার্কিট থিওরি, ঠিক আছে, সেটা কিন্তু থাকবে। আমি তোমাদের বলেছিলাম যে প্রত্যেক ক্লাসের পর পর একটা করে কোশ্চেন সেট আমি দেবো, ঠিক আছে। এবং সেই কোশ্চেন সেটটা সার্কিট থিওরির উপর হবে, ধরো সার্কিট থিওরি ক্লাস চালু করছি মানে সার্কিট থিওরির উপর হবে। তোমরা সেটা ভালো করে চেষ্টা করবে, ঠিক আছে। শুধু যে বেসিক আমি পড়াচ্ছি বলে শুধু বেসিকের কোশ্চেন থাকবে এরকম না, সব মিশিয়ে থাকবে। চলো তাহলে শুরু করা যাক। তাহলে আজকে আমরা আমাদের জার্নিটা শুরু করছি। তাহলে এটা হচ্ছে আমাদের ক্লাস 1, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ক্লাস 1 বেসিক কনসেপ্টস। সাধারণ বেসিক পয়েন্টগুলো একটু রিভিশন করে নিই। প্রথম কথা হচ্ছে কনসেপ্ট অফ রেজিস্ট্যান্স, কনসেপ্ট অফ ইন্ডাকটেন্স, কনসেপ্ট অফ ক্যাপাসিটেন্স এন্ড ভেরিয়াস ফ্যাক্টরস অ্যাফেক্টিং দেম, সেগুলোকেও আমরা স্টাডি করব। কনসেপ্ট অফ কারেন্ট, কনসেপ্ট অফ ভোল্টেজ, ঠিক আছে, পাওয়ার, এনার্জি এন্ড দেয়ার ইউনিটস, ঠিক আছে, বেসিক পয়েন্টস, এগুলোকে আমরা ডিসকাস করব। সো এটা আমাদের আরআরবি যেই সিবিটি টু প্রিপারেশনের ক্লাস, ঠিক আছে, যেটা 1 জানুয়ারি থেকে আমরা ক্লাস মোটামুটি চালু করেছি, ঠিক আছে। তো দিস ইজ দি পার্ট অফ সিলেবাস। সার্কিট থিওরিতে এই 4টে পোর্শন রয়েছে, আজকে আমরা এই দুটো থিওরিটিক্যাল পোর্শন কভার করছি, ঠিক আছে, বেসিক পোর্শন গুলো। তাহলে দেখো বেসিক কনসেপ্টস। বেসিক কনসেপ্টস দেখো এখানে একদম শুরু থেকে আমরা শুরু করছি, ঠিক আছে। সেই শুরু থেকে শুরু করার ক্ষেত্রে প্রথম কথা আমাদের জানতে হবে যে আমাদের সার্কিটকে আমরা দু রকম ভাবে করতে পারি, ঠিক আছে। ধরো ইফ ইউ হ্যাভ সাম, ধরো তোমার কাছে কোনো একটা ইলেকট্রিক্যাল সার্কিট আছে, এবার তোমার সেই সম্বন্ধে কিছু আইডিয়া নেই যে এই সার্কিটটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে, তার ভেতরে কি আছে। তাহলে আমরা এটাকে টেস্ট করার জন্য আমার কাছে একটা উপায় আছে, সেটা হচ্ছে আমার এখানে কিছু ইনপুট সার্কিট থাকবে, কিছু একটা আউটপুট থাকবে, ঠিক আছে। আমার কাছে একটা ইনপুট সাইড থাকবে, একটা আউটপুট সাইড থাকবে। তাহলে আমি এখানে ইনপুটে কিছু একটা দিলাম, ঠিক আছে, আর তার রেসপেক্টিভ কিছু একটা রেজাল্ট পেলাম। ইনপুটে কিছু একটা দেওয়ার ফলে তার রেসপেক্টিভ কিছু একটা রেজাল্ট পেলাম। তো এই ইনপুট আর আউটপুটের যে কম্বিনেশন, এই ইনপুটটা দিলে এই আউটপুটটা পাওয়া যাবে, সেই কম্বিনেশনটা আমাকে হেল্প করতে পারে ইন ডিটারমাইনিং দিস অবজেক্ট, ঠিক আছে। মানে এই সার্কিটটাকে চিনতে আমাকে সাহায্য করতে পারে, ঠিক আছে। তো সেইটা তার মধ্যে ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে মাল্টিপল এলিমেন্টস থাকবে, তো সার্কিটটা চিনতে পারবো। আর সার্কিটের মধ্যে যে ডিফারেন্ট এলিমেন্টস আছে সেগুলোকেও আমাকে চিনতে হবে। বলছে যে অল systems in the world basically consist of components or elements, মানে যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিট তার মধ্যে কিছু না কিছু কম্পোনেন্ট থাকবে। ইলেকট্রিক্যাল সিস্টেম ইজ নো ডিফারেন্ট, ইলেকট্রিক্যাল সিস্টেমও তার মধ্যে কোনো ডিফারেন্স নেই। ইন জেনারেল, when an input or excitation is applied to a system, in effect it produces an output or response. যখনই তার মধ্যে ইনপুট দেবে, ইনপুট দিলে একটা আউটপুট তুমি পাবে। তো দুটো টার্ম আমরা প্যারালাল ইউজ করি এখানে, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক। সার্কিট বলতে কি বলো, কারোর কোনো আইডিয়া থেকে থাকলে? হোয়াট ইজ সার্কিট? ইলেকট্রিক্যাল সার্কিট কাকে আমরা বলবো, আর নেটওয়ার্ক কাকে বলবো? দুটোর মধ্যে কি ডিফারেন্স হতে পারে? সার্কিটটা ক্লোজ লুপ। হ্যাঁ, সার্কিটটা ক্লোজ লুপ, ঠিক। আর নেটওয়ার্কটা কি ক্লোজ লুপ নয়? তাহলে এটা আলাদা কি করে হলো? ক্লোজ লুপ তো দুটোই। ক্লোজ লুপ যদি না হয় তাহলে নেটওয়ার্কে তো ধরো তুমি যদি টেলিকমিউনিকেশন টাওয়ারের কথা বলো, ঠিক আছে, টেলিকমিউনিকেশন টাওয়ারে কি হচ্ছে? ক্লোজ লুপ তো বটেই। তোমার কাছে একদিকে তোমার টাওয়ার রয়েছে, টাওয়ার থেকে তোমার মোবাইলে ডাইরেক্ট সিগন্যালস আসছে, ক্লোজ লুপ তো হচ্ছে। এই মিডিয়ামটা লাগছে না ওইটাকে? হ্যাঁ, একটা মিডিয়াম লাগছে। মোদ্দা কথা হচ্ছে দের ইজ এ মিডিয়াম, ঠিক আছে। দেখো এখানে লেখা রয়েছে ইন এনি ইলেকট্রিক্যাল সার্কিট whenever there is a closed path or loop to the flow of current, কারেন্ট ফ্লো হওয়ার জন্য একটা ক্লোজ পাথ থাকতে হবে, ঠিক আছে। সেইটাকে তখন ইট ইজ কল্ড অ্যাজ ইলেকট্রিক কারেন্ট।
যেমন একটা টিউবলাইট কানেকশন, মানে টিউবলাইট কানেকশন যখন আমি করছি তখন আমাকে একটা ফিজিক্যাল মিডিয়াম ক্রিয়েট করতে হচ্ছে, ঠিক আছে। যদি ফিজিক্যাল মিডিয়াম থাকে তখন সেটাকে আমরা সার্কিট হিসেবে বলবো। বাট হোয়েন দের ইজ নো ফিজিক্যাল লুপ, কোনো ফিজিক্যাল লুপ যদি না থাকে সেক্ষেত্রে আমরা কি বলবো, সেক্ষেত্রে আমরা নেটওয়ার্ক বলবো। যেমন আমাদের টেলিকমিউনিকেশন টাওয়ার, যেমন ধরো রেডিওতে আমরা গান শুনি 98.3 FM বা এরকম গান ফানগুলো যেগুলো শুনি, ঠিক আছে। তো দ্যাট ইজ নেটওয়ার্ক, যেখানে কোনো ফিজিক্যাল মিডিয়াম নেই, মোবাইলের টেলিকমিউনিকেশনে যে ইনফরমেশন আমরা শেয়ার করি, ঠিক আছে। তো তিনটে এলিমেন্ট আমাকে পড়তে হবে, একটা হচ্ছে আর, একটা এল, একটা সি, ঠিক আছে, তিনটে বেসিক এলিমেন্টস। তো সেটা স্টাডি করার জন্য আমাদের দুটো উপায় আছে, একটাকে আমরা বলে থাকি নেটওয়ার্ক অ্যানালিসিস, একটাকে বলে থাকি নেটওয়ার্ক সিনথেসিস, ঠিক আছে। আমরা বেসিক্যালি নেটওয়ার্ক অ্যানালিসিসটা নিয়ে পড়াশোনা করবো, নেটওয়ার্ক সিনথেসিসটা আমাদের কত কাজে আসবে না। বলছে কি, আমার কাছে সিস্টেমটা মেজরলি নোন থাকতে হবে, ঠিক আছে। আর ইনপুটটা যদি আমার কাছে নোন থাকে তাহলে আননোন রেসপন্স বা আননোন আউটপুটকে আমরা ট্র্যাক করতে পারবো, ঠিক আছে। এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে নেটওয়ার্ক অ্যানালিসিস। আমরা মেজরলি নেটওয়ার্ক অ্যানালিসিসটাই করবো, মানে একটা সিস্টেম দেওয়া থাকবে, সেই সিস্টেমটা আমি জানবো যে তার মধ্যে কি আছে, তার মধ্যে একটা ইনপুট দেবো, ইনপুট দিলে কি আউটপুট আসবে সেটা আমি ডিটারমাইন করবো। আমার কাছে আউটপুটটা আননোন থাকবে, আউটপুট ইজ ডিটারমাইন্ড, ঠিক আছে। আউটপুটটা আমার কাছে কোশ্চেন মার্ক। কিন্তু যদি এরকম হয় ইনপুটটা জানি, আউটপুটটা জানি, কিন্তু ভেতরে কি আছে জানি না, ঠিক আছে, তো সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো নেটওয়ার্ক সিনথেসিস। তো এইরকম একটা সিস্টেম আর নেটওয়ার্কের এক্সাম্পল কি হতে পারে, যেক্ষেত্রে সিস্টেমটা নোন, নোন সিস্টেম মানে কি, নোন সিস্টেম মানে কাকে বলা হচ্ছে, সিস্টেমটা কি কি কম্পোনেন্ট আছে যেটা আমরা জানি আর কি। জানি যে কোনো কিছু হতে পারে। ধরো ফর এক্সাম্পল একটা ফ্যান, একটা ফ্যান একটা সিস্টেম, এবং ফ্যানের মধ্যে কয়েল আছে আমরা জানি, তো সেটা হচ্ছে একটা নোন সিস্টেম। কিন্তু একটা আননোন সিস্টেম কিরকম হতে পারে, আননোন সিস্টেমের কি এক্সাম্পল হতে পারে যে সিস্টেমটা আমরা জানি না এরকম। ওই একটা এক্সাম্পল আছে ব্ল্যাক বক্স, যেটার ভেতর কি আছে আমরা জানি না। অনেক অনেক ক্ষেত্রে হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে ব্ল্যাক বক্স থাকতে পারে। ব্ল্যাক বক্স মানে হচ্ছে তার ভেতরের বক্সের ইনফরমেশনটা আননোন থাকে, হিডেন থাকে। যেমন ফর এক্সাম্পল আমি তোমায় বলি যে তুমি যদি বর্তমান যে চিপ ডেভেলপমেন্ট হচ্ছে, মাইক্রো চিপস ডেভেলপমেন্ট হচ্ছে, তার একটা বেসিক আউটলাইন আমরা জানি, কিন্তু সেটা কি আমার পুরো ডিটেল ইনফরমেশন আছে? যদি ডিটেল ইনফরমেশন থাকতো তাহলে তো যে কেউ কপি পেস্ট করে আরেকটা চিপ বানিয়ে ফেলতে পারতো। ইন্টেলের যে চিপটা আছে সেই চিপটার মাল্টিপল কপিজ কেন তৈরি হচ্ছে না? চাইনিজ তো সবকিছু কপি করে ফেলছে, তাহলে ইন্টেলের চিপটাকে কপি করতে পারছে না কেন? বিকজ অফ দ্য টেকনোলজি ইনক্লুডেড। ওরা আমাদেরকে যে ইনফরমেশনটা দেয় দ্যাট ইজ ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ অ্যাপ্লিকেশন, নট ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে। তো এটা মনে রাখতে হবে, ওই ওই যে সফটওয়্যারটা রয়েছে, ওই যে চিপটা রয়েছে, সেই চিপটা বা সফটওয়্যারটাও কিন্তু ওরা সেল করে, ওরা বিক্রি করে। তাহলে সেই সিস্টেম এবং সফটওয়্যারটাও কিন্তু আমাদের কাছে আননোন থাকে। বিশেষ করে চিপ, তোমার মোবাইলের মধ্যে কত পাওয়ারফুল পাওয়ারফুল গ্যাজেট আছে, কত পাওয়ারফুল পাওয়ারফুল টুলস আছে, তা সবগুলো কি তুমি রেপ্লিকেট করতে পারবে? তুমি পারবে না। ইভেন কোন একটা মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানিও পারবে না। ধরো ক্যামেরাটা সোনি দিচ্ছে, চিপ বা মাদারবোর্ডটা ধরো স্ন্যাপড্রাগনের থেকে আসছে, আমেরিকা থেকে আসছে, কোনো কোনো ক্ষেত্রে চাইনিজ একটা চিপ মেকার আছে, তারা চিপ তৈরি করছে। মানে এরকম বিভিন্ন কম্পোনেন্ট গুলো, মোবাইল কোম্পানিটা আলাদা একটা অন্য, সে অ্যাসেম্বল করে জোড়া লাগিয়ে মোবাইলটা তৈরি করছে, ঠিক আছে। কিন্তু তার ভেতরে যে সব কম্পোনেন্ট সে তৈরি করছে এরকম না, ঠিক আছে, এবং সেটা পসিবলও না, ঠিক আছে। ফ্রম জিরো টু এভরিথিং সেটা সবসময় পসিবল না, ঠিক আছে। তো প্রথমে আমাদের যেটা ইম্পর্টেন্ট কোয়ান্টিটি বুঝতে হবে, দ্যাট ইজ চার্জ, ঠিক আছে। চার্জ আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। তো চার্জ কি জিনিস? চার্জ হচ্ছে ইট ইজ দ্য, দেখো কি লেখা আছে, বেসিক কোয়ান্টিটি অফ ইলেকট্রিক সার্কিট হচ্ছে চার্জ। ইট ইজ দ্য ইলেকট্রিক্যাল প্রপার্টি অফ অ্যাটমিক পার্টিকলস। মানে যে কোনো কণাতে আমরা কি জানি যে তার একটা, ধরো ইলেকট্রন যদি রিমুভ হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলি, প্লাস চার্জ নিয়ে নিচ্ছে। আর কোন একটা অ্যাটমে যদি ইলেকট্রন এসে অ্যাড হয় তখন সেটাকে কি বলি, নেগেটিভলি চার্জড। নেগেটিভলি চার্জ আমরা বলে দিচ্ছি। তো চার্জ মানে হচ্ছে একটা অ্যাটমিক প্রপার্টি অফ দ্য ম্যাটার, ইন হুইচ কেস সে আইদার ইলেকট্রনটা রিলিজ করছে অর ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে। সেটা একটা স্ট্যাটাস। এবার এই যে স্ট্যাটাসটা, চার্জ তো অ্যাকচুয়ালি, চার্জকে তো মেজরলি ওইভাবে আমরা ডিফাইন তো করলাম, কিন্তু চার্জের যে ফ্লোটা আছে, ঠিক আছে, চার্জ তো একটা জায়গায় ফিক্স হয়ে থাকবে না, চার্জের একটা ফ্লো হবে। এবার সেই চার্জের ফ্লোটা, যে নেট ফ্লো অফ চার্জ হবে উইথ রেসপেক্ট টু টাইম, ঠিক আছে, টাইমের রেসপেক্টে যে নেট ফ্লো অফ চার্জ হবে সেটাকে আমরা বলে থাকি কারেন্ট। এবার বক্তব্য হচ্ছে যে কারেন্ট একটা কি ধরনের কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি?
Scalar quantity. আরেকটু ভালো করে বলো। Scalar quantity, sir. স্কেলার কোয়ান্টিটি একটা অ্যান্সার আসছে। কেন? কারেন্টে তো একটা ডাইরেকশন আছে, তাহলে স্কেলার কি করে হলো? এইটাই তো হচ্ছে কোশ্চেন। কারেন্ট ইজ এ টেন্সার কোয়ান্টিটি, টেন্সার কোয়ান্টিটি, ঠিক আছে, মনে রাখবে জিনিসটা। কারেন্ট হচ্ছে টেন্সার কোয়ান্টিটি। এবার কারেন্টকে যদি তুমি টেন্সার কোয়ান্টিটি বলো, তার মানে হচ্ছে এইটা অ্যাকচুয়ালি টেন্সার যদি কোনো অপশনে না থাকে, তাহলে তুমি সেটাকে স্কেলারও বলতে পারো। স্কেলার ইজ অলসো কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, বাট দ্য পারফেক্ট অ্যান্সার ইজ টেন্সার কোয়ান্টিটি। কেন তোমায় বলি, দেখো, ধরো এইটা একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে এদিক থেকে কারেন্ট আসছে, এইখান থেকে একটা কারেন্ট আসছে, ঠিক আছে। তাহলে এই দিকে যদি আমি এটা কারেন্টকে বার করতে চাই, ধরো এটা আই হলো, I1 হলো, এটা I2 হলো, এটা I3 হলো, ঠিক আছে। তাহলে এই কারেন্টটাকে আমি কিভাবে লিখবো? হোয়াট ইজ I3? I1 plus I1 plus I2। I1 plus I2, ঠিক আছে। এবার ধরো কারেন্টটা I3 টা এদিকে না হয় এরকম ভাবে আছে, তাহলে আমি কি লিখবো? I1 minus I3. I1 plus I2 তো হবে। না, I3 টা ছেড়ে দাও। I3 টা ধরো ওই দিক থেকে, আগে ওই দিকে ছিল, এখন এই দিকে করে দিয়েছি, ছবিটা চেঞ্জ করলাম। স্যার একই থাকবে, I1 plus I2 থাকবে। I1 plus I2 এরকমই থাকবে তো? আচ্ছা, হ্যাঁ স্যার। ধরো ধরো এইরকম ভাবে আছে, ধরো এদিকে I1 আছে, এদিকে I2 আছে, এখানে I1 আছে, এদিকে I2 আছে, আর এইদিকে ধরো একটা কারেন্ট আছে I3, বলো এবার কি হবে? সেমই থাকবে স্যার। সেমই থাকবে তো? তুমি কি একবার এরকম লিখছো I3 is equal to I1 square plus I2 square plus 2I1 I2 তারপরে cos থিটা, এরকম কিছু লিখলে নাকি? এরকম কিছু লেখো নাকি? No, sir. লেখো না তো? তার মানে কি, আমরা দুটো এটা ভেক্টর কোয়ান্টিটি কেন নয়, কারণ এদের আমরা কখনোই জিওমেট্রিক্যাল যে ডিফারেন্স, সেই জিওমেট্রিক্যাল ডিফারেন্সটাকে কনসিডার করি না, ভেক্টরিক্যাল ফর্মটাকে রিপ্রেজেন্ট করি না, ভেক্টরিক্যাল ফর্ম নিয়ে কখনো ডিসকাশন করি না। কি বলতে চাইছি বুঝতে পারছো? তার মানে কি, তার মানে হচ্ছে দিস ইজ এ স্কেলার কোয়ান্টিটি, টু বি স্পেসিফিক ইট ইজ এ টেন্সার কোয়ান্টিটি। তার কারণ হচ্ছে এর একটা ডাইরেকশনও আছে, বাট দ্যাট ডাইরেকশন ইজ নট জিওমেট্রিক্যাল ডাইরেকশন। মানে ওটা এরকম নয় যে ওটা ওই ভেক্টরিক্যাল প্রপার্টির উপর ডিপেন্ড করে হবে না, ঠিক আছে। ওই ভেক্টরিক্যাল যে রুলটা, সেই ভেক্টরিক্যাল রুলটাও ফলো করে না। এই যে তুমি যদি এখানে I3 স্কয়ার বার করতে চাও, তাহলে ওই যে আমরা ফর্মুলাটা পড়েছিলাম, এটা যদি P হয়, এটা যদি Q হয়, এটা যদি R হয়, তাহলে আমরা পড়েছিলাম না, R স্কয়ার ইকুয়াল টু P স্কয়ার প্লাস Q স্কয়ার প্লাস 2PQ cos আলফা বা cos থিটা, যাই বলো আর কি, ঠিক আছে। তো এই যে ভেক্টরিক্যাল লটা, এই ভেক্টরিক্যাল লটা কারেন্ট ফলো করে না। So that is why it is a tensor quantity. It is not a scalar vector quantity. এটা একটা ভেক্টর কোয়ান্টিটি নয়, that is why it is a স্কেলার কোয়ান্টিটি তুমি বলতে পারো। টু বি স্পেসিফিক ইট ইজ এ টেন্সার কোয়ান্টিটি, ঠিক আছে। এই আইডিয়াটা কিন্তু ক্লিয়ার হয়। দিস ইজ দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট আইডিয়া রিগার্ডিং কারেন্ট, যে কারেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি, টু বি স্পেসিফিক ইট ইজ এ টেন্সার কোয়ান্টিটি। এর একটা ডাইরেকশনও আছে, কিন্তু সেই ডাইরেকশনটা এইভাবে আমরা বোঝাতে পারি, ঠিক আছে। অনেকে কিন্তু এই কোশ্চেনটা দেখবে, তোমরা যদি ভবিষ্যতে কখনো কাউকে ধরো টিচিং করো বা পড়াও, তারা কিন্তু এই কোশ্চেনটা জিজ্ঞেস করবে, স্যার কারেন্টের তো ডাইরেকশন আছে, বাঁ দিক থেকে ডান দিকে তো ফ্লো হচ্ছে, তাহলে কারেন্টের ডাইরেকশন থাকা সত্ত্বেও আমরা তাকে স্কেলার কোয়ান্টিটি কেন বলছি? এই কোশ্চেনটা কখনো মাথায় আসেনি? হ্যাঁ স্যার, এসে তো ছিল, কিন্তু জিনিসটা ক্লিয়ার ছিল না। বুঝতে পারলে? সো দিস ইজ দ্য থিং, আমরা কারেন্টকে কখনোই এইভাবে রিপ্রেজেন্ট করি না, আমরা সবসময় কারেন্টকে এইভাবে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানে দুটো পয়েন্ট লেখা রয়েছে, একটা স্ট্যাটিক ইকুয়েশন লেখা রয়েছে, একটা ডাইনামিক ইকুয়েশন লেখা রয়েছে। এবার এই স্ট্যাটিক আর ডাইনামিকের মধ্যে ফারাকটা কি? স্ট্যাটিক আর ডাইনামিকের মধ্যে ফারাকটা হচ্ছে ডিকিউ বাই ডিটি বোঝাচ্ছে হচ্ছে চেঞ্জ, রেট অফ চেঞ্জ, ঠিক আছে, রেট অফ চেঞ্জ অফ চার্জ, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু টাইম, দ্যাট গিভস আস টি, আই অফ টি, ঠিক আছে। আর স্ট্যাটিক ইকুয়েশনের ক্ষেত্রে কি বলা হচ্ছে, সিম্পল কিউ বাই টি এইভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ইউনিট কি আছে? অ্যাম্পিয়ার। চার্জের ইউনিট কি হয়? চার্জের ইউনিট কি হয়? জেনারেলি কুলম্ব, তাই তো? সো এইটা হলো ব্যাপার।
তো কুলম্ব সাহেব কিন্তু এই জিনিসটাকে বুঝতে পেরেছিলেন যে এটা একটা টেন্সার কোয়ান্টিটি, এটা একটা এমন কোয়ান্টিটি যেটা ভেক্টর, মানে যেটা ভেক্টর নয়, ওই ভেক্টরিক্যাল যে রুলস গুলো আছে সেই রুলস গুলো ফলো করছে না। ঠিক আছে, এবার দেখো কারেন্ট সম্বন্ধে লেখা রয়েছে, এটা তোমরা জানো আশা করি। কারেন্ট অনেক রকম ভাবে আমরা লিখতে পারি। যে কন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্টটা আছে সেটাকে আমরা বেসিক্যালি কারেন্ট বলে থাকি। ঠিক আছে, যেমন ধরো ফর এক্সাম্পল আমরা যদি একটা ব্যাটারি, একটা সেলের মধ্যে কারেন্টের কথা বলি, ঠিক আছে, ব্যাটারি বা সেলের মধ্যে যে কারেন্টটা প্রডিউস হচ্ছে সেটা কিভাবে প্রডিউস হচ্ছে বলো? ডিউ টু ইলেকট্রোলিসিস, ডিউ টু ইলেকট্রোলিসিস। সো দ্যাট ইজ আ সেপারেট থিং। একটা ইএমএফ সোর্স বা একটা ভোল্টেজ সোর্স বা একটা ব্যাটারির মধ্যে যে ভোল্টেজটা তৈরি হচ্ছে এবং তার ফলে যে কারেন্টটা তৈরি হচ্ছে সেটা কিন্তু অন্য প্রক্রিয়ায় তৈরি হচ্ছে। ঠিক আছে, দ্যাট ইজ আ সেপারেট ইস্যু। বাট দ্য কারেন্ট এখানে যেটা আমরা মেনশন করছি, দ্যাট ইজ ডিউ টু সাম আদার থিং। ঠিক আছে, সেটা আমার অন্য একটা জিনিসের জন্য হচ্ছে। যেমন ফর কন্ডাক্টর সেটাকে আমরা বলে থাকি কি ড্রিফট কারেন্ট। ড্রিফট কারেন্ট মানে কি কার জানা আছে? কারেন্টের ফ্লোটাকে বোঝাচ্ছে। ধরো কন্ডাক্টরের মধ্যে দিয়ে আমরা কি জানি, ধরো এটা একটা কন্ডাক্টর। ঠিক আছে, এবার এই কন্ডাক্টরের মধ্যে আমরা জানি যে ইলেকট্রন রয়েছে। এবার সেই ইলেকট্রন গুলো কি করবে? ফ্লো করবে না ফ্লো করবে না? কন্ডাক্টরের যে অ্যাটম, সেই অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন গুলো আছে সেগুলো কি ফ্লো করবে না করবে না? ধরো একটা অ্যাটমের ইলেকট্রন, সব ইলেকট্রন কি ফ্লো করে? না স্যার, সব ইলেকট্রন ফ্লো করে। তাহলে ফ্লো কারা করবে? ফ্রি ইলেকট্রনরা। যারা ফ্রি ইলেকট্রন থাকবে তারা ফ্লো করবে। তাহলে ডিউ টু দ্য ফ্রি ইলেকট্রনস অ্যাভেলেবল ইন দ্য কন্ডাক্টর, কন্ডাক্টরের মধ্যে যে ফ্রি ইলেকট্রন গুলো থাকবে তার জন্য যে কারেন্টের ফ্লোটা হবে দ্যাট ইজ কল্ড অ্যাজ ড্রিফট কারেন্ট। ঠিক আছে, কিন্তু সেমিকন্ডাক্টরে তিনটে স্টেট থাকে। একটা হচ্ছে সেমিকন্ডাক্টরকে তুমি যদি গরম করো, ডিউ টু টেম্পারেচার ডিফারেন্স দুটো পয়েন্টের মধ্যে কারেন্ট ফ্লো হয়, যেমন পেল্টিয়ার এফেক্ট, সিবেক এফেক্ট, ওইটাকে বলে থার্মো ইলেকট্রিক এফেক্ট। তার মধ্যে সেমিকন্ডাক্টরের মধ্যে ইলেকট্রনের জন্য কারেন্ট ফ্লো হয়, দ্যাট ইজ অলসো কল্ড অ্যাজ ড্রিফট কারেন্ট, যেটা কন্ডাক্টরের মধ্যেও থাকে সেমিকন্ডাক্টরের মধ্যেও থাকে। একটাকে বলে ডিফিউশন। ডিফিউশনটা কিরকম ব্যাপার বলো, কারণ আইডিয়া থাকলে? হোয়াট ইজ ডিফিউশন? স্যার এই ইলেকট্রন গুলো হোলেতে এসে ডিফিউজ করার জন্য যে কারেন্টটা প্রডিউস হয় ওইটা? হ্যাঁ, যখন ধরো তুমি একটা পিএন জাংশন তৈরি করছো, ধরো পিএন জাংশনে হয়। তুমি যখন এন টাইপ সাবস্ট্রেট তৈরি করছো, এন টাইপ সাবস্ট্রেট উপর যখন তুমি পি টাইপের ডোপিংটা করলে, পি টাইপটা at the instant of formation of junction, তখন কি হবে? একটা রিজিয়নে হোলের কনসেন্ট্রেশন বেশি, পিতে হোল বেশি থাকবে আর এমএতে ইলেকট্রন বেশি থাকবে। এখানে ইলেকট্রন বেশি আছে। তাহলে যেখানে যে বেশি আছে সে সেখান থেকে তার উল্টো দিকে আসতে চাইবে, হোলগুলো এদিক থেকে এদিকে আসতে চাইবে, ইলেকট্রন গুলো এদিক থেকে এদিকে আসতে চাইবে। তাহলে এর জন্য একটা কারেন্ট ফ্লো তৈরি হবে, দ্যাট ইজ কল্ড অ্যাজ ডিফিউশন। তার মানে এটা ইনহেরেন্ট প্রপার্টি, এটার জন্য আলাদা করে কিন্তু কোনো সাপ্লাই, ভোল্টেজ সাপ্লাই দিতে হলো না। ডিউরিং দ্য ফরমেশন অফ পিএন লেয়ার তখন এই কারেন্টের ফ্লোটা কিন্তু হলো। ঠিক আছে, তো সেটা সম্বন্ধে দেখো এখানে লেখা আছে। কি লেখা আছে? ডিউ টু দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাইড বিটুইন দ্য কন্ডাক্টর। পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই না করলে তো কারেন্টের ফ্লো হবে না। ঠিক আছে, এবার তুমি যদি এই পোটেনশিয়াল ডিফারেন্সটাকে ইন টার্মস অফ এনার্জি বলতে চাও, তার মানে কি? তুমি এখানে ধরো ফর এক্সাম্পল একটা ভোল্টেজ ভি দিয়েছো, প্লাস ভি, এইটাকে ধরো জিরো ভোল্টেজ করেছো। একটা ব্যাটারির এইটা যদি ভি ভোল্টেজ হয়, এটা তো জিরো ভোল্টেজ, তার মানে এখানে ভি ভোল্টেজ কানেকশন করেছো, এখানে জিরো ভোল্টেজ কানেকশন করেছো। ঘটনাটা কি হচ্ছে? এইখানে যে ফ্রি ইলেকট্রন গুলো অ্যাভেলেবেল আছে তার মধ্যে একটা এনার্জি ট্রান্সফার হচ্ছে। সেই এনার্জিটাকে আমরা কি বলবো? ডাব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু ভি। তার মানে এখানে প্রত্যেকটা ফ্রি ইলেকট্রনের মধ্যে ইভি অ্যামাউন্ট অফ এনার্জি আছে, যেই এনার্জিটা এইখান থেকে যখন এইখানে এসে পৌঁছচ্ছে আলটিমেটলি জিরো হয়ে যাচ্ছে। দ্য এনার্জি স্টোরড in the inductor or the energy stored in the electron, যেটা ইনিশিয়াল পয়েন্টে যে ভি ভোল্টেজ তুমি যখন অ্যাপ্লাই করলে ইভি অ্যামাউন্ট অফ এনার্জি ইলেকট্রনের মধ্যে ট্রান্সফার হলো, সেই এনার্জিটা এই এন্ডে আস্তে আস্তে জিরো হয়ে যাচ্ছে। এবং এটা কেন হচ্ছে? বিকজ অফ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর। কন্ডাক্টরে তো কোনো না কোনো রেজিস্ট্যান্স থাকবে, তার মধ্যে কোনো না কোনো লস হবে। ঠিক আছে, তো এই এনার্জিটা, ইভি অ্যামাউন্ট অফ এনার্জিটা যেটা শুরুর দিকে রয়েছে, সেটা আলটিমেটলি শেষে এসে জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে,
সো দিস ইজ দি ফান্ডামেন্টাল পার্ট, আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। দেখো ওই কথাটাই পরে এখানে আমরা লিখেছি, ডিউ টু পোটেনশিয়াল ডিফারেন্স, ডিউ টু চার্জ কনসেন্ট্রেশন, ডিউ টু টেম্পারেচার ভ্যারিয়েশন। এবার দেখো এখানে ইলেকট্রিক ফিল্ড সম্বন্ধে একটা কথা বলা রয়েছে যে হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড মানে কি, ধরো এই যে কন্ডাক্টরটা তুমি এখানে ড্র করেছিলে, এটা কন্ডাক্টর ছিল, এই কন্ডাক্টরের অ্যাক্রসে তুমি যখন ভোল্টেজ অ্যাপ্লাই করছো, ধরো কিছু একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলে প্লাস মাইনাস, এই ভোল্টেজ পার ইউনিট লেন্থ, ধরো এটার লেন্থ হচ্ছে এল, ঠিক আছে, এই ভোল্টেজ পার ইউনিট লেন্থ, এই ভোল্টেজ পার ইউনিট লেন্থ হচ্ছে আমার কাছে ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। এল লেন্থের অ্যাক্রসে, এল লেন্থের একটা কন্ডাক্টরের অ্যাক্রসে তুমি ভি ভোল্টেজ অ্যাপ্লাই করলে, তাহলে দিস ভোল্টেজ পার ইউনিট লেন্থ গিভস আস ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। এবং এই ইলেকট্রিক ফিল্ডটা থাকছে বলেই তোমার মোশন অফ দ্য চার্জেস অর মোশন অফ দ্য ইলেকট্রনস পসিবল হচ্ছে। ইলেকট্রিক ফিল্ড ইজ এ রিজিয়ন to which the force of attraction or repulsion is experienced by a conductor when placed near a charge, যখন একটা চার্জের কাছে প্লেস করা হচ্ছে। The work done in moving an unit positive charge from infinity to some reference point within the electric field, it is known as electric potential. কিরকম বলেছিলাম, ধরো এখানে একটা চার্জ রয়েছে, এবার চার্জের চারদিকে ইলেকট্রিক ফিল্ড থাকবে। এবার কোন একটা মানে অসীম দূরত্ব থেকে, ইনফাইনাইট ডিস্টেন্স থেকে তুমি যদি একটা ইউনিট পজিটিভ চার্জকে এইখানে একটা পয়েন্টে প্লেস করতে চাও, ঠিক আছে, তাহলে দেয়ার মাস্ট বি সাম অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, ঠিক আছে, দেয়ার মাস্ট বি সাম অ্যামাউন্ট অফ এনার্জি লস, ঠিক আছে। সেইটাকেই আমরা বলছি ইলেকট্রিক পোটেনশিয়াল হিসেবে। দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইজ কল্ড অ্যাজ পোটেনশিয়াল, ঠিক আছে। সো ইলেকট্রিক পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু ভি, দ্যাট ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট চার্জ। তাহলে এর ইউনিটটা কত হচ্ছে, ভোল্ট জুল পার কুলম্ব। Now what about EMF? EMF কি জিনিস আমি বলেছিলাম তোমাদের বারবার, যে EMF কে আমরা কি বলবো, EMF of a device or a battery is the measure of the energy of the battery which gives to each coulomb of charge. In case of battery, the energy given due to chemical action. ব্যাটারির ক্ষেত্রে EMF শব্দটা আমরা মেইনলি ইউজ করে থাকি, বা যেকোনো যেখানে যেখানে সোর্স বা জেনারেশন হচ্ছে সেই সমস্ত কেসে আমরা ইএমএফ শব্দটা ব্যবহার করে থাকি। হোয়াট ইজ পোটেনশিয়াল ডিফারেন্স? ইট ইজ দ্য মেজার অফ এনার্জি ইউজড বাই 1 কুলম্ব in moving from point A to point B. Thus, if the potential difference between point A and B is 1 volt, it means that each coulomb will give up an energy of 1 joule in moving from point A to point B. মানে এই পয়েন্ট A থেকে পয়েন্ট B তে তুমি যদি একটা 1 কুলম্ব চার্জকে মুভ করতে চাও, ঠিক আছে, এই ফর্মুলাটা অনুযায়ী W ইকুয়াল টু Q ইনটু V, 1 কুলম্ব চার্জকে যদি মুভ করতে চাও এবং তার জন্য যদি 1 জুল কাজ হয়ে থাকে, তাহলে V ইজ ইকুয়াল টু W বাই Q। দুটো যদি ইউনিটি হয়ে যায় তাহলে যে ভোল্টেজটা পাওয়া যায়, যে পোটেনশিয়াল ডিফারেন্সটা পাওয়া যায়, দ্যাট ইজ নাথিং বাট 1 ভোল্ট, ঠিক আছে। দ্যাট ইজ দ্য ডেফিনিশন অফ পোটেনশিয়াল। নাও এরপরে গুরুত্বপূর্ণ ফর্মুলা আমরা সবাই জানি, দ্যাট ইজ দি ওহমস ল। যেখানে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, সবাইকে খেয়াল রাখবে যে I ইজ প্রপোর্শনাল টু V, নট V ইজ ইকুয়াল টু IR, ঠিক আছে। I প্রপোর্শনাল টু V হলে আমরা এই সম্পর্কটা পাই। বাট তুমি যদি ওহমস ল অ্যাকচুয়ালি দেখো, ওহমস ল এর অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশনটা হচ্ছে J ইকুয়াল টু সিগমা E, ঠিক আছে। This is the point form of Ohm's law. J যেখানে কারেন্ট ডেন্সিটি, সিগমা হচ্ছে বলো কি হবে, কন্ডাক্টিভিটি, I হচ্ছে কি তোমার সিগমা E, E হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তুমি এটাকে ইয়ে করো, ভাগ করো, তাহলে এটাকে পেয়ে যাবে। দেখো জে কে আমরা কি লিখতে পারি, কারেন্ট ডেন্সিটি, কারেন্ট পার ইউনিট এরিয়া। কন্ডাক্টিভিটি ইজ ইকুয়াল টু 1 বাই রেজিস্টিভিটি, রেজিস্টিভিটির অনুর্ণক হচ্ছে কন্ডাক্টিভিটি। আর ই কে কি লিখতে পারি, ই কে কি লিখতে পারি বলো, ই কে আমি লিখতে পারি ভি বাই এল, এই ফর্মে লিখতে পারি, ঠিক আছে। তা দেখো ভি সমান সমান এখান থেকে কি লিখতে পাচ্ছি,
আই ইন্টু রো এল বাই এ, এটাই হচ্ছে আমার কাছে আর, এই রো এল বাই এটাই হচ্ছে আমার কাছে আর। তো এইভাবেই অ্যাকচুয়ালি ঘুরে তোমার সম্পর্কটা তৈরি হয়েছে। তুমি যদি গুগলে সার্চ করো ওহমস ল সম্বন্ধে, দেখবে ওহমস ল মানে উনি যিনি লটা প্রপোজ করেছিলেন উনি অ্যাকচুয়ালি এইটা প্রপোজ করেছিলেন, মানে ওনার ডেরিভেশনটা এইখান থেকে এসেছিল, কারেন্ট ডেন্সিটি ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু ই। আরো স্পেসিফিক্যালি বলতে গেলে কারেন্ট ডেন্সিটি যেটা হয়ে থাকবে দ্যাট ইজ প্রপোর্শনাল টু ইলেকট্রিক ফিল্ড। কারেন্ট ডেন্সিটি মানে হচ্ছে পার ইউনিট এরিয়াতে কতটা কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে। আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে পোটেনশিয়াল পার ইউনিট লেন্থ, পোটেনশিয়াল পার ইউনিট লেন্থ এগুলো প্রপোর্শনেট ছিল। তো এই সম্পর্কটা থেকেই আমাদের এই ওহমস ল এর ডেরিভেশনটা আসে। এখানে 2-3টে ফান্ডামেন্টাল ল আছে যেটা আমাদের জানতে হবে। প্রথম কথা হচ্ছে অ্যাম্পিয়ারস ল, ঠিক আছে, পরীক্ষার কোশ্চেনে দেয়, বলছে এমএমএফ অ্যারাউন্ড এ ক্লোজড পাথ ইজ ইকুয়াল টু দ্য কারেন্ট এনক্লোজড বাই দ্য পাথ, ঠিক আছে। দ্য এমএমএফ ইজ দ্য ওয়ার্ক ডান by moving an unit north pole around the concerned path. The current and the line of travel in all direction dependent and it to be treated vertically, মানে তখন আমাদের কারেন্টটাকে ভার্টিক্যালি ট্রিট করতে হবে। তার মানে কি বলতে চাইছে, ধরো এরকম একটা যদি ক্লোজড পাথ হয়ে থাকে, এর চারিদিকে কতটা এমএমএফ হবে, এর চারিদিকে কতটা এমএমএফ হবে সেটা ডিপেন্ড করবে এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে তার জন্য, ঠিক আছে। আচ্ছা এবার দেখো ওই আমরা 3টে আমার কাছে এলিমেন্ট আছে, রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স। তো সেটাকে আমরা একটু আইডিয়া করব। তো প্রথম কথা হচ্ছে রেজিস্ট্যান্সকে আইডিয়া করার জন্য 3টে পয়েন্ট অফ ভিউ আমরা ইউজ করব, সিমিলারলি ক্যাপাসিট্যান্সকেও, সিমিলারলি তোমার ইন্ডাকট্যান্সকে। তা রেজিস্ট্যান্স দিয়ে শুরু করা যাক। প্রথম হচ্ছে সার্কিট থিওরির পয়েন্ট অফ ভিউ থেকে। দেখো সার্কিট পয়েন্ট অফ ভিউ থেকে যেটা আমরা জেনারেলি রিপ্রেজেন্ট করে থাকি, I is equal to V by R or R is equal to V by I, এই রিপ্রেজেন্টেশনটাই আমার কাছে ফ্রম দ্য সার্কিট পয়েন্ট অফ ভিউ থেকে ডিসক্রাইব করা হয়। এটাকে আরো ভালোভাবে ডিসক্রাইব করতে গেলে আমরা কিভাবে বলবো, সেটা হচ্ছে যে যদি কারেন্ট এবং ভোল্টেজের কোন একটা সার্কিটে গ্রাফ প্লট করা হয়, তাহলে কার্ভের যে স্লোপ হবে, দ্য স্লোপ অফ দ্য কার্ভ উইল গিভ আস দি স্লোপ অফ দ্য কার্ভ থেকে আমরা স্লোপ অফ দ্য কার্ভ যেটা পাবো তার অনন্য, মানে এম যদি হয়ে থাকে স্লোপ, দ্যাট ইজ ইকুয়াল টু ট্যান থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই আর। স্লোপ থেকেই আমরা সেই সার্কিটটার যে রেজিস্ট্যান্সটা হবে সেটা আমরা বার করতে পারবো, ঠিক আছে। দেখো টেম্পারেচার এফেক্টের কথাটা লেখা আছে, উইথ টেম্পারেচার রাইজ আমরা জানি রেজিস্ট্যান্স কি হয়, টেম্পারেচার বাড়লে বাড়ে কন্ডাক্টরের ক্ষেত্রে। কন্ডাক্টরের ক্ষেত্রে দেখো ওই জন্য লেখা রয়েছে উইথ টেম্পারেচার রাইজ, টেম্পারেচার যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্সটা বাড়বে, দ্যাট ইজ দ্য আলফা ভ্যালু ইজ পজিটিভ। এখানে একটা ফর্মুলা আছে, RT ইকুয়াল টু R0 ইনটু 1 প্লাস আলফা T2 মাইনাস T1. With temperature rise, resistance will increase for a conductor. With temperature rise, the resistance will decrease in the case of semiconductor because the sigma is negative. Sigma হচ্ছে temperature coefficient of resistance. একটা কন্ডাক্টরের temperature coefficient of resistance পজিটিভ হয়, একটা সেমিকন্ডাক্টরের temperature coefficient of resistance নেগেটিভ। ঠিক আছে, তো এই দুটো পয়েন্ট আমার খেয়াল রাখতে হবে, এটা প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু কোশ্চেন হিসেবে জিজ্ঞেস করে। দিস ইজ দি ফার্স্ট ফান্ডামেন্টাল পয়েন্ট, এটা আমাকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আরেকটা কনসেপ্ট হচ্ছে m equal to tan theta, that is equal to 1 by r, এটা আমাকে জানতে হবে। এবার এনার্জি পয়েন্ট অফ ভিউ থেকে দেখো, যে কোনো একটা সার্কিটে tan theta equals to 1 by r হয়। হ্যাঁ, tan theta equals to 1 by r। 1 by r। এবার নির্ভর করছে তুমি কার সাপেক্ষে প্লটটা করেছো। দেখো এখানে আমি প্লটটা এমন ভাবে করেছি v ভার্সেস i, আর এখানে i ভার্সেস v করেছি, ঠিক আছে। তুমি দুটো ভাবেই দেখতে পারো। এবার এনার্জির পয়েন্ট অফ ভিউ থেকে তুমি যদি বলো যে, বারবার আমি তোমাদের একটা জিনিস আগেও বলেছিলাম, একটু ফিলোসফিক্যাল কথাবার্তা হয়ে যাচ্ছে, বাট বুঝতে হবে, আমাদের নেচারকে রিয়েলাইজ করতে হবে। ধর এখন তোমরা প্রিপারেশন নিচ্ছ, তো প্রিপারেশন নেওয়ার সময় যত বেশি রেজিস্ট্যান্স, যত বেশি বাধা তোমার আসছে, তত কিন্তু তোমার একটা ট্রান্সফরমেশন হচ্ছে, তোমার একটা পরিবর্তন হচ্ছে। যখনই তুমি এনার্জিকে দেখবে, এনার্জি পয়েন্ট অফ ভিউ থেকে রেজিস্ট্যান্সকে দেখবে, আমরা সবসময় ওই আই স্কোয়ার আর ওটাকে লসের সঙ্গে অ্যাসোসিয়েট করে থাকি, কিন্তু ওই লস না হলে কিন্তু কোন রকম ট্রান্সফরমেশনও পসিবল নয়। কোন একটা ধরো মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করছো, তো মেকানিক্যাল এনার্জি যদি লস না হয়,
ঠিক আছে, ধরো প্রাইম মুভারে যদি কোনো লস না থাকে তাহলে সেটাকে আমি আলটিমেটলি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্টেড পাবো। ঠিক আছে, ইকুয়াল তো কখনো হবে না, তুমি যখনই একটা ফর্ম থেকে আরেকটা ফর্ম এনার্জি ট্রান্সফরমেশন করবে তখন সেখানে দেয়ার উইল বি সাম অ্যামাউন্ট অফ লস। ঠিক আছে, তো এনার্জি পয়েন্ট অফ ভিউ থেকে লিখলে ওই যে ভিপি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর, এইখান থেকে দেখো আর এর একটা ফর্মুলা বেরিয়ে আসে, সেই আর এর ফর্মুলাটাই আমার কাছে এনার্জি পয়েন্ট অফ ভিউ থেকে। এখানে একটা প্রবলেম দেওয়া আছে, প্রবলেমটা কি বলা আছে দেখো, বলছে একটা 100 ওহম রেজিস্টার ইজ নিডেড ইন অ্যান ইলেকট্রিক সার্কিট, ঠিক আছে, টু ক্যারি এ কারেন্ট অফ 0.3 অ্যাম্পিয়ার। The following resistors is available in stock. Which resistor would you specify? এর মধ্যে কোন রেজিস্টারটা আমি ব্যবহার করব, যেখানে 100 ওহমের একটা রেজিস্টার থাকবে আর 0.3 অ্যাম্পিয়ার তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো। আই স্কোয়ার আর কত হবে এটা, 0.3 স্কোয়ার ইন্টু 100, তার মানে কত হচ্ছে 9/100 ইন্টু 100, তাহলে 9 ওয়াট হচ্ছে। তার মানে যে রেজিস্টারটা আমি লাগিয়েছি তার মধ্যে মিনিমাম ওয়াটেজ কত হওয়া উচিত, 9 ওয়াট। তাহলে এইটাকেই আমাকে সিলেকশন করতে হবে। যদি এই দুটোকে ইউজ করি তাহলে কি হবে, কি সমস্যা হবে, পুড়ে যাবে তাহলে। উড়ে যাবে। ঠিক আছে, উড়ে যাবে। জিওমেট্রিক পয়েন্ট অফ ভিউ মানে হচ্ছে ধরো তোমার কাছে, তোমাকে হাতে করে বলেছে যে তোমাকে একটা মেটেরিয়াল দিয়ে দেওয়া হয়েছে, জেনারেলি কার্বন দিয়ে আমরা রেজিস্টার বানাই, ধরো কার্বন রেজিস্টার তোমার বানাতে বলেছে, তাহলে তার তো একটা নির্দিষ্ট ডাইমেনশন থাকবে। তাহলে জিওমেট্রিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সেটাকেই এভাবে লেখা হয় আর ইকুয়াল টু রো এল বাই এ, যেখানে 1/r gives us conductance, ঠিক আছে, রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স gives us conductance। এটা একটা স্যার প্রবলেম। একবার ইন্টারাপ্ট করছি, একটু এনার্জি পয়েন্ট অফ ভিউ এর স্লাইডটা একবার দেখাবেন? হ্যাঁ, এটা হ্যাঁ আচ্ছা, ওটাকে লাস্টে টি দিয়ে ভাগ করো। ঠিক আছে ঠিক আছে, ওটাই ভাবছি। হ্যাঁ হ্যাঁ, এটা আমার থিওরি পড়ছি তো এখন অত এ করা দরকার নেই, আমার কোশ্চেন করবো, ওরা তো অলরেডি একবার পড়েছিস এগুলো, এগুলো এখন অতটা কাজে লাগবে না, জাস্ট একবার রিভিশন করো তারপর আমরা কোশ্চেন অ্যান্সার করি। ঠিক আছে, তোমরা যেহেতু একবার পড়েছো, যারা ক্লাস করছে তারা অলরেডি একবার ক্লাস করেছে, ঠিক আছে, তাদের পক্ষে এটা অনেক সহজ হবে। Find the resistance of a round copper conductor having a length of 1 meter and a uniform cross-sectional area of 1 square centimeter. The resistivity of copper এরকম দেওয়া আছে, তাহলে resistivity of copper resistance বার করতে বলেছে, R equal to rho L by A, ফর্মুলাটা বসিয়ে দাও, রেজাল্ট পেয়ে যাবে। এই ফর্মুলাটা বসালেই রেজাল্ট পেয়ে যাবে। দেখো এখানে ক্যালকুলেশন করা আছে, তোমরা খালি ভ্যালুটা বসাবে, পুট দ্য ভ্যালু এন্ড গেট দ্য অ্যান্সার, এরকম একটা কোশ্চেন থাকে। একটা কোশ্চেন এরকম দেওয়া আছে, এখানেও সেম বলে দেওয়া আছে, ডায়ামিটার দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে, রেজিস্ট্যান্স বার করতে বলেছে, বাইরে ট্রাই করবে। এবার চলে আসছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডাকটেন্স। ইন্ডাকটেন্সকে আন্ডারস্ট্যান্ড করতে গেলেও ঠিক সেম ভাবে তিনটে পয়েন্ট অফ ভিউ ডিসকাস করবো। প্রথমত সার্কিট থিওরি পয়েন্ট অফ ভিউ। সার্কিট থিওরি পয়েন্ট অফ ভিউতে তুমি যদি দেখো, এই আন্ডারস্ট্যান্ডিংটা সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের থ্রু আউট পড়াশোনাতে, এটাই আমি বারবার পাওয়ার ইলেকট্রনিক্স এখন পড়াচ্ছি, এটাই তোমাদের বারবার ডিসকাস করছি। যখনই কোনো একটা সার্কিটে তুমি ইন্ডাক্টর কানেকশন করবে, ইন্ডাক্টর বাই নেচার কিরকম তার বিহেভিয়ার সেটা তোমায় জানতে হবে। এইখানে এই কথাটা বারবার লেখা আছে, ঠিক আছে, যে ইন্ডাক্টর বাই নেচার ডাজ নট অ্যালাউ সাডেন চেঞ্জ ইন কারেন্ট, এই কথাটা আমাকে মুখস্থ করে ফেলতে হবে। ইন্ডাক্টর ডাজ নট অ্যালাউ সাডেন চেঞ্জ ইন কারেন্ট। তাহলে ইন্ডাক্টরটা তুমি যখন তোমার হাতে ছিল, খোলা অবস্থায় কোনো সোর্সে কানেকশন করোনি, তার মধ্যে দিয়ে কারেন্ট জিরো। এবার যখনই তুমি কোন একটা সোর্সের সাথে কানেকশন করবে, তার মধ্যে দিয়ে কারেন্টের ফ্লো হতে চাই, ঠিক আছে। তাহলে যদি হঠাৎ করে কারেন্টের ফ্লো হতে চায়, ইন্ডাক্টর বাই নেচার ডাজ নট অ্যালাউ সাডেন চেঞ্জ ইন কারেন্ট, মানে হঠাৎ করে জিরো কারেন্ট যাচ্ছিল, তুমি জোর করে তার মধ্যে দিয়ে 100 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাতে চাইছো, তাহলে কি সেটা সম্ভব? না, সম্ভব না। তো সেটাকে আটকাবে কি করে? টু অপোজ দিস থিং, তুমি যদি এখানে দেখো, এখানে অপোজ করার জন্য কি করবে, সাপ্লাই এর অপোজিটে সাপ্লাই এর ইকুয়াল একটা ভোল্টেজ প্রথমে ইনডিউস করবে, ঠিক আছে। So to block the current, it will induce a opposite polarity of the same magnitude with respect to তোমার সাপ্লাই ভোল্টেজ প্রডিউস করবে। এইটাকেই আমরা বলে থাকি ব্যাক ইএমএফ, এটাকেই আমরা বলে থাকি ইনডিউসড ভোল্টেজ। ফর ট্রান্সফরমার দিস ইজ ইনডিউসড ভোল্টেজ, ফর মোটর দিস ইজ ইনডিউসড ইএমএফ, ঠিক আছে। সো দিস ইজ দি ফান্ডামেন্টাল। যে কোনো প্রত্যেকটা ইলেকট্রিক্যাল সার্কিটে রয়েছে কয়েল,
এবং কয়েলের অ্যাক্রসে যখনই তুমি ভোল্টেজ সাপ্লাই দেবে, টু অপোজ দ্য সাপ্লাই ভোল্টেজ, কেন অপোজ করবে? কারণ প্রথমে তো তার মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছিল না, তুমি তার মধ্যে যখন জোর করে কারেন্ট পাঠাতে চাইছো, কিন্তু ইন্ডাক্টর বাই নেচার ওটাকে অ্যালাউ করবে না প্রথমে ইনিশিয়ালি। সো ইট উইল ডেভেলপ আ ভোল্টেজ অ্যাক্রস ইট। তার মানে তার ইনিশিয়ালি ভোল্টেজ থাকবে হচ্ছে ভিএল, সাপোজ সব থেকে ম্যাক্সিমাম ভোল্টেজ থাকবে। উইথ টাইম আস্তে আস্তে কারেন্টটা যখন ইনক্রিজ করবে, ভোল্টেজটা তখন ডিকে হতে থাকবে। এবং at t equal to t tends to steady state, যখন t যখন ধরো ইনফিনিটি গিয়ে পৌঁছবে, স্টেডি স্টেটে গিয়ে পৌঁছবে, তখন ওর মধ্যে দিয়ে কারেন্টটা ম্যাক্সিমাম হয়ে যাবে। ঠিক আছে, তো এইটাকেই আমরা এখানে এরকম ভাবে দেখিয়েছি, প্রথমে জিরো কারেন্ট, তারপর আস্তে আস্তে ম্যাক্সিমামের দিকে পৌঁছচ্ছে। এখানে প্রথমে হাই ভোল্টেজ, ম্যাক্সিমাম ভোল্টেজ, তারপর সেখান থেকে জিরোতে এসে পৌঁছচ্ছে। ঠিক আছে, এখানে তুমি যদি প্লট করো ডিআই অফ ডিটি ভার্সেস ভিএল, তাহলে এই স্লোপটা তুমি পাবে এল। ঠিক আছে, এবং এর করসপন্ডিং তুমি যদি নেচারটা দেখো, এখানে একটা কার্ভ ড্র করা আছে। এটা আমরা সবসময় বলে থাকি যে যদি এটা আমার সাপ্লাই ভোল্টেজ হয়ে থাকে, সাপোজ দিস ইজ সাপ্লাই ভোল্টেজ ভি, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সাপ্লাই কারেন্ট। ঠিক আছে, কেন হচ্ছে? বিকজ প্রথমে ভোল্টেজ অ্যাভেলেবেল থাকছে, তারপর কারেন্টের ফ্লোটা চালু হচ্ছে। ইনিশিয়ালি কারেন্ট ইজ জিরো, প্রথমে কারেন্ট নেই, তারপরে কারেন্ট চালু হচ্ছে। যে আগে আসছে, আগে কে অ্যাপিয়ার করছে টার্মিনালে? ভোল্টেজ। ইনিশিয়ালি কারেন্ট কত ছিল? জিরো। তার খানিকক্ষণ পর থেকে তোমার এই যে ডিউরেশনটা রয়েছে, এই ডিউরেশনের পর থেকে তোমার কারেন্ট ফ্লো হওয়াটা চালু হচ্ছে। দিস ইজ নাথিং বাট, এটাকেই তোমরা ইলেকট্রিক্যাল সার্কিটে ল্যাগ হিসেবে জানো, তাই তো? সার্কিটে কারেন্টের ল্যাগ হিসেবে এটাকে জানো। এনার্জির পয়েন্ট অফ ভিউ থেকে তুমি যদি বলো, ইন্ডাক্টর ইজ অ্যান এনার্জি স্টোরিং এলিমেন্ট। ঠিক আছে, তো সেই এনার্জির ফর্মুলাটা হচ্ছে আমার কাছে হাফ এল আই স্কয়ার, ভেরি পপুলার ফর্মুলা। জিওমেট্রিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে তোমার যদি কেউ ইন্ডাক্টর বানাতে দেয়, ইন দ্যাট কেস তখন তোমাকে এই তিনটে ফর্মুলা আমাকে খেয়াল রাখতে হবে। যে আমার কাছে ইন্ডাকটেন্স রেজিস্ট্যান্সের ফর্মুলা ছিল আর ইকুয়াল টু রো এল বাই এর। এইটারই যদি আমি ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে বলি, দিস ইজ ইলেকট্রিক্যাল সার্কিট ফর্মুলা, এটা যদি ম্যাগনেটিক সার্কিটের জন্য লিখি, তাহলে এটা আমি লিখবো এস ইজ ইকুয়াল টু 1 বাই মিউ ইন্টু এল বাই এ। ঠিক আছে, এই 1 বাই মিউ, মিউ হচ্ছে পারমিয়াবিলিটি, এল হচ্ছে লেন্থ, এ হচ্ছে এরিয়া, এস হচ্ছে তোমার রিঅ্যাক্ট্যান্স অফ দ্য ম্যাগনেটিক সার্কিট। ঠিক আছে, আর ইন্ডাকটেন্স বার করার এই তিনটে ফর্মুলা আমার কাছে আছে। L is equal to n phi by I, L is equal to n square by S, ঠিক আছে, আর L is equal to n square mu A by L। এইখানে দেখো এই যে ফর্মুলাটা আমি লিখেছি, V is equal to IR for electric circuit, magnetic circuit MMF equal to phi into S। এইখানে তুমি যদি পরপর পুট করো, phi is equal to MMF by S, IN by S, IN by S। ঠিক আছে, তাহলে এটাকে আরো সিম্পলিফাই করলে কি পাবো? এই যে L is equal to n phi by I, তাহলে phi এর জায়গায় আমি কি বসাচ্ছি? Li by n, Li by n বসিয়ে দিয়েছি, তাহলে n square by S হয়ে যাচ্ছে। তাহলে এইখানে এই একটা ফর্মুলা তৈরি হলো, এটা একটা ফর্মুলা তৈরি হলো। আমরা এটাকে দুভাবে রিপ্রেজেন্ট করতে পারি ভোল্টেজটাকে, একটা হচ্ছে n d phi by dt ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি, একটা L di by dt ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি। সেইখান থেকে আমার L এর রিপ্রেজেন্টেশনটা এরকম আসছে, L is equal to n d phi by di, d phi by di টাকে phi by I লিখে আমরা রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, আর এখানে যদি তুমি এস এর ভ্যালুটা বসিয়ে দাও, এখান থেকে এস এর ভ্যালুটা যদি পুট করো, তাহলে তুমি এই ফর্মটা পেয়ে যাচ্ছ। এই তিনটে ফর্ম কিন্তু আমাকে মনে রাখতে হবে। তিনটে ফর্ম থেকে প্রত্যেক পরীক্ষায় কোশ্চেন থাকে, কোনো না কোনো পরীক্ষা তুমি যে পরীক্ষায় দাও না কেন, সেই পরীক্ষাতেই তুমি আলটিমেটলি কোশ্চেনটা পাবে। তো এই তিনটে ফর্মুলা বেসিক্যালি ইম্পর্টেন্ট, আমাকে খেয়াল রাখতে হবে। ইন্ডাকটেন্সের সম্বন্ধে আরো কিছু বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে। দেখো এখানে অনেক রকম সিম্বল দেওয়া আছে, তোমাদের কোশ্চেন থাকতে পারে সিম্বল দিয়ে বললো যে এটা কি ধরনের ইন্ডাক্টর বলো, এটা কি ধরনের ইন্ডাক্টর বলো, এটা কিরকম বলো, এটা কিরকম বলো, এরকম জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, এটা একটা ডেফিনিশন লেখা আছে, বলছে সার্টেন লেন্থ অফ কন্ডাক্টর when twisted into a coil is known as a basic inductor। মানে তার নিয়েছো, সেই তারটাকে টুইস্ট করে দিয়েছো, করে বেঁকিয়ে দিয়েছো, দিস হ্যাজ বিকাম আ কয়েল। তুমি তার নিয়ে তারটাকে সার্কুলার করেছো, মানে একটা রিং ফর্ম তুমি দিয়েছো, এবং এই রিং ফর্মটা যদি এরকম ভাবে ক্লোজ করে দাও, এটাকে বলে টোরয়েড। আর যদি ক্লোজ না করে এরকম ভাবে রাখো, দ্যাট ইজ কল্ড অ্যাজ সলিনয়েড। ঠিক আছে, তো এখানে ওই কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট সম্বন্ধে বলছে। দেখো বলছে কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কয়েল প্রডিউসেস ফ্লাক্স। যখন কোনো কারেন্ট একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে, ওরস্টেড বাবু বলে গেছেন তার একটা ফ্লাক্স তৈরি হবে। The magnitude of the magnetic flux N5
ইজ প্রপোর্শনাল টু দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু ইট। এখানে আমি একটা টার্ম ব্যবহার করেছি, এখানে যদি মাল্টিপল টার্ম থাকতো তাহলে n ফাই এবং i সেটা প্রপোর্শনাল হতো। i উইল বি প্রপোর্শনাল টু n ইনটু ফাই, ঠিক আছে? তার মানে এই প্রপোর্শনালিটি সাইনটা তোলার জন্য আমি কি করছি, n ফাই অ্যাকচুয়ালি বলা উচিত ফাই প্রপোর্শনাল টু i, ঠিক আছে? তাহলে n ফাই ইজ প্রপোর্শনাল টু i or n ফাই ইজ ইকুয়ালস টু li। এখান থেকে আমাদের l এর সম্পর্কটা চলে আসছে, l ইজ ইকুয়াল টু n ফাই বাই i। দিস ইজ দি ফান্ডামেন্টাল ফর্মুলা যেটা আমরা বারবার ব্যবহার করি। তবে এখানে লেখা রয়েছে এই সাইটা হচ্ছে কি বলতো, কেউ বলতে পারবে হোয়াট ইজ সাই? ফ্লাক্স লিঙ্কেজ। ফ্লাক্স লিঙ্কেজ, ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার ফ্লাক্স লিঙ্কেজ, ঠিক আছে? এবার ফ্লাক্স লিঙ্কেজ জিনিসটা কি, ধরো ফর এক্সাম্পল আমার এখানে একটা কয়েল আছে, তুমি যদি এখান দিয়ে কারেন্ট পাঠাও, ঠিক আছে, তাহলে দেয়ার উইল বি ফ্লাক্স ডেভেলপ, অনেক রকম ফ্লাক্স তৈরি হবে, এবার তুমি যদি এর কাছে কোন একটা কয়েলকে প্লেস করো তাহলে কি হবে, সাম অ্যামাউন্ট অফ ফ্লাক্স উইল লিঙ্ক দ্য সেকেন্ডারি কয়েল, আর কিছু পরিমাণ ফ্লাক্স দেখো ফাঁকা পড়ে রয়েছে। তাহলে এই ফ্লাক্স লিঙ্কেজ অথবা সাই ইজ নাথিং বাট যে অ্যামাউন্ট অফ ফ্লাক্স লিঙ্ক করছে ডিভাইডেড বাই দ্য টোটাল ফ্লাক্স, ঠিক আছে? ধরো ফাই 1 যদি আমার কাছে টোটাল ফ্লাক্স তৈরি হয়ে থাকে, সেটাকে দুটো কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে ফাই 11 প্লাস ফাই 12, ঠিক আছে? This psi is nothing but phi 12 by phi 1, ঠিক আছে? তার মানে টোটাল ফ্লাক্স যেটা তৈরি হচ্ছে তার কতটা পোর্শন অফ দ্য ফ্লাক্স সেকেন্ডারি কে লিংক করছে। phi 11 মানে হচ্ছে যেটা 1 নম্বর কয়েলের সঙ্গে যুক্ত হয়ে আছে, আর phi 12 মানে হচ্ছে যেটা সেকেন্ডারি কয়েল 1 এ প্রোডিউস হওয়া যে ফ্লাক্সটা সেকেন্ডারি কয়েলকে লিংক করছে, দ্যাট ইজ phi 12, ঠিক আছে? মানে এই যে দুটো ফ্লাক্স আমি দেখিয়েছি এই দুটো হচ্ছে phi 12, আর এই যে দুটো ফ্লাক্স আমি দেখিয়েছি এই দুটো ফ্লাক্স হচ্ছে phi 11। ফ্লাক্স মানে কি? ফ্লাক্স মানে হচ্ছে দ্য নাম্বার অফ ফ্লাক্স লাইনস কামিং আউট। নাম্বার, ফ্লাক্স হচ্ছে একটা সংখ্যা। ধরো একটা ম্যাগনেট তোমার কাছে আছে, ধরো একটা ইলেকট্রোম্যাগনেট তৈরি করেছো, তাহলে এখানে নর্থ পোল সাউথ পোল থাকবে, এখান থেকে তো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ফ্লাক্স লাইনস বেরোবে। এই নাম্বারটাই হচ্ছে আমার কাছে ফ্লাক্স, একটা দুটো তিনটে চারটে কতগুলো ফ্লাক্স লাইনস বেরোচ্ছে, ঠিক আছে? তো এই ফ্লাক্স লাইন্সটা বার করতে গিয়ে আমার একটা সমস্যা আছে। কি সমস্যা আছে বলো তো? আমি কি এটাকে ইনফাইনাইট অ্যামাউন্ট অফ ফ্লাক্স লাইন্স করতে পারি? না স্যার, স্যাচুরেশন অবধি করা যাবে। মানে তুমি যে মেটেরিয়ালটা ইউজ করবে তার তো একটা ডাইমেনশন থাকবে, তো ইনফাইনাইট নয়। এই মেটেরিয়ালটা ধরো আমি এখানে এইটুকু এঁকেছি, কেউ আরো বড় আঁকলো, কেউ আরো বড় আঁকলো, কেউ আরো বড় আঁকলো, কিন্তু যতই বড় হোক না কেন তার তো একটা ফিক্সড ডাইমেনশন থাকবে। তো আমি তো কোনোদিন সেটাকে ম্যাচ করতে পারবো না, ঠিক আছে? সেটা সবসময় একটা ফাইনাইট ইয়ে হবে, ফাইনাইট ফিগার হবে। ইন্ডাকটেন্সের আরো একটা ফর্মুলা দেখো, পারমিয়াবিলিটি সম্বন্ধে তোমাকে জানতে হবে। হোয়াট ইজ পারমিয়াবিলিটি বলো, তোমরা তো আগে ক্লাস করেছো। হোয়াট ইজ পারমিয়াবিলিটি বলো, পারমিয়াবিলিটি কাকে বলে? পারমিয়াবিলিটি হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হতে সাহায্য করে। আর কেউ? ফ্লাক্সটাকে ফ্লো হতে যেটা সাহায্য করবে সেটা হচ্ছে পারমিয়াবিলিটি। পারমিয়াবিলিটি মানে হচ্ছে ধরো একটা ইন্ডাক্টর রয়েছে, সেই ইন্ডাক্টরের মধ্যে কতটা চার্জ তুমি স্টোর করতে পারবে। ইন্ডাক্টর ইজ এন এনার্জি স্টোরিং এলিমেন্ট। ধরো একটা জলের বোতলের মধ্যে কতটা জল ধরবে সেটা তো ডিসাইড করবে জলের আয়তনটা, বোতলের সাইজটা ডিসাইড করবে কতটা জল ধরবে। ঠিক সেই রকম একটা ইন্ডাক্টর কতটা এনার্জি স্টোর করে রাখবে। তুমি স্পেসিফিকলি যদি তুমি ডিফাইন করতে চাও এইভাবে বলবে, ম্যাগনেটিক এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জিকে ম্যাগনেটিক এনার্জির ফর্মে ইন্ডাক্টর যে স্টোর করে রাখে, ইট ডিপেন্ডস আপন দ্য পারমিয়াবিলিটি অফ দ্য মিডিয়াম, ঠিক আছে? ইয়ে কি করে, ইন্ডাক্টর ইজ এ এনার্জি স্টোরিং এলিমেন্ট, আমরা সবাই জানি। কি এনার্জি স্টোর করে? ইলেকট্রিক্যাল এনার্জিকে ইন দ্য ফর্ম অফ ম্যাগনেটিক এনার্জি স্টোর করে। তাহলে কতটা ম্যাগনেটিক এনার্জি একটা ইন্ডাক্টর হোল্ড করে রাখবে সেইটা ডিপেন্ড করবে সেখানকার যে মিডিয়ামটা আছে তার উপর। ধরো একটা এয়ার কোর ইন্ডাক্টর রয়েছে, একটা আয়রন কোর ইন্ডাক্টর রয়েছে, কার মধ্যে বেশি এনার্জি স্টোর হয়ে থাকে? আয়রন কোরের মধ্যে। কারণ কি? আয়রনের পারমিয়াবিলিটি বেশি। তার মানে ওই যে রডটা আছে, রডের মধ্যে এনার্জিটা স্টোর হচ্ছে।
ওই মিডিয়ামটা এনার্জিটাকে ধরে রাখছে। ঠিক আছে, খুব ভালো করে বুঝবে। তাহলে পারমিয়াবিলিটি ইজ দ্য এবিলিটি অফ দ্য মেটেরিয়াল টু হোল্ড ইলেকট্রিক্যাল এনার্জি ইন দ্য ফর্ম অফ ম্যাগনেটিক এনার্জি উইদিন ইট। ঠিক আছে, ডেফিনিশনটাকে ঠিকভাবে বলবে। ঠিক আছে, এটা টোরয়েডের দেওয়া হয়েছে, এখানে একটা ফর্মুলা, রিলাক্টেন্সের ফর্মুলাটা যেটা ভাবে করলাম সেগুলো বার করা আছে। তো এনার্জি স্টোরড ইন দ্য ইন্ডাক্টর এর যে ফর্মুলাটা W ইকুয়াল টু হাফ Li স্কয়ার, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এবং এনার্জি পার ইউনিট ভলিউম আর একটা প্যারামিটার আছে, এটাও অনেক সময় পরীক্ষায় দেয়, হাফ মিউ N স্কয়ার I স্কয়ার বাই L স্কয়ার। ঠিক আছে, এটা আমাদের জানতে হবে। আরেকটা পরীক্ষায় যেটা কোশ্চেন আছে সেটা হচ্ছে, বলো লিফটিং পাওয়ার অফ ম্যাগনেট, দ্য অ্যামাউন্ট অফ ফোর্স রিকোয়ার্ড টু পুল সাম বডি, মানে কোনো বডিকে যদি এরকম একটা জায়গা থেকে নিচ থেকে উপরে তুলতে হয়, দ্যাট ইজ F ইজ ইকুয়াল টু হাফ B স্কয়ার মিউ 0 ইন্টু A। ঠিক আছে, দ্যাট ইজ দ্য লিফটিং পাওয়ার অফ ম্যাগনেট। পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসবে, কোশ্চেন আসছে। So this is the very important parameter. Lifting power of magnet is equal to half B square A by mu 0. ঠিক আছে, এবার চলে আসছি ক্যাপাসিটেন্সের আন্ডারস্ট্যান্ডিং এ। প্রথমে সার্কিট থিওরির ভিউ পয়েন্ট থেকে তুমি যদি দেখো, তার মানে একদিকে যদি ডিভিডিটি থাকে, একদিকে যদি আই থাকে, তাহলে আমার কাছে স্লোপ হয়ে যাচ্ছে গিয়ে সি, আর এইভাবে যদি আমি লিখি তাহলে স্লোপ হয়ে যাচ্ছে গিয়ে 1/c। তাহলে সার্কিট থিওরির পয়েন্ট অফ ভিউ থেকে আমরা জানি কিউ ইকুয়াল টু সিবি, এখান থেকে আমরা কারেন্ট বার করি, তার একটা হচ্ছে ভোল্টেজ বার করি। ঠিক আছে, এনার্জির পয়েন্ট অফ ভিউ থেকে তুমি যদি দেখো, W ইজ ইকুয়াল টু আমরা জানি হাফ সিবি স্কয়ার, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর। ক্যাপাসিটরের মধ্যে কতটা এনার্জি স্টোরড হচ্ছে। ফ্রম জিওমেট্রিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যে ফর্মুলাটা আমরা ইউজ করি, C ইজ ইকুয়াল টু এপসাইলন A বাই D। ঠিক আছে, এপসাইলনটা হচ্ছে কি পারমিটিভিটি, তাই তো। আর এই যে ক্যাপাসিটেন্স, ক্যাপাসিটেন্সের একটা অনুর্ণক আছে, কি জিনিস বলে জানো? 1/c কে ফ্যারাডের উল্টো বলে স্যার, ওটা কি বলে? দ্বারা। ফ্যারাডটাকে উল্টো দিক থেকে লিখতে হয়, দ্বারা। এটাকে ড্যারাফও বলে, এটাকে ইলাস্টেন্সও বলে। ক্যাপাসিটেন্সের অনুর্ণক ইলাস্টেন্সও বলে, ড্যারাফও বলে। ঠিক আছে, দেখো ক্যাপাসিটেন্স পড়তে গেলে দুটো প্যারামিটার আমাকে জানতে হবে, হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এন্ড হোয়াট ইজ ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি। আমরা মাথায় আমাদের দুটো পয়েন্ট খেয়াল রাখতে হবে, যে হোয়াট ইজ ম্যাগনেটিক সার্কিট এন্ড হোয়াট ইজ ইলেকট্রিক সার্কিট। ঠিক আছে, ইলেকট্রিক সার্কিটে থাকবে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, দ্যাট ইজ D ইজ ইকুয়াল টু এপসাইলন ইনটু E, যেখানে D টা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। আর সেটাই যখন আমরা ম্যাগনেটিক সার্কিটে পড়ি, সেটাকে আমরা বলি B ইকুয়াল টু মিউ ইনটু H। B টা হচ্ছে আমার কাছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। H টা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, E টা হচ্ছে আমার কাছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ঠিক আছে, এই দুটো ইকুয়েশনকে প্যারালালি করবে, তাহলে পড়াটা কাজ সহজ হবে। ঠিক আছে, E stands for electric field applicable for electric circuit, D is equal to epsilon into E, সেটাকেই আমরা ম্যাগনেটিক সার্কিটে বলে থাকি B equal to mu into H। তো এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর দুটো ফর্মে হতে পারে, একটা হচ্ছে হাফ সিবি স্কয়ার, এরকম ভাবে লিখতে পারি, আর একটা হচ্ছে ডাইইলেকট্রিক পাওয়ার লস, এইভাবে আমরা বার করতে পারি। তো সেই ডাইইলেকট্রিক পাওয়ার লসের যে ফর্মুলাটা, সেটা হচ্ছে P is equal to V square ওমেগা C, ওমেগা ইন্টু C ইন্টু ট্যান ডেল্টা। ঠিক আছে, এইটা যে প্যারামিটারটা, সেটা হচ্ছে দেখো ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট প্যারামিটার। এই কোশ্চেনটা কিন্তু বারবার পরীক্ষায় জিজ্ঞেস করে। এই ট্যান ডেল্টাটা হচ্ছে আমার কাছে ডাইইলেকট্রিক ডিসিপেশন ফ্যাক্টর। ঠিক আছে, এবং ডেল্টাটা হচ্ছে আমার কাছে লস অ্যাঙ্গেল, এগুলো বার করতে হবে। ঠিক আছে, পরীক্ষা ভেরি ইম্পর্টেন্ট, যে পাওয়ার লস ইন এ ক্যাপাসিটার, ক্যাপাসিটারের মধ্যে পাওয়ার লস কি করে বার করতে হবে। ঠিক আছে, এইটাকেই আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে প্রত্যেকটা ট্রান্সফরমারের যখন টেস্টিং করি, তখন ট্রান্সফরমারের একটা ক্যান্ডেলটা টেস্ট হয়। ট্রান্সফরমারের এই ক্যান্ডেলটা টেস্ট অ্যাকচুয়ালি যতগুলো ইনসুলেটর আছে প্রত্যেকটা ইনসুলেটরে করতে হয়। ঠিক আছে, প্রত্যেকটা ইনসুলেটরের একটা ক্যাপাসিটার। কিভাবে বলছেন স্যার প্রত্যেকটা ইনসুলেটরের একটা ক্যাপাসিটার? ইনসুলেটরের একটা না একটা এন্ডে ভোল্টেজ থাকবে আর একটা গ্রাউন্ড করা থাকবে। ঠিক আছে, তো ওই জন্য যে কোনো ইনসুলেটর ইজ আলটিমেটলি এ ক্যাপাসিটার। তার কোনো না কোনো এন্ডে সাপ্লাই থাকবে আর অন্য এন্ডে গ্রাউন্ড করা থাকবে। ঠিক আছে, তুমি একটা কেবিল ধরে নাও, কেবিলের ভেতরে তোমার, ধরো আমি এই কেবিলটাকে ধরে আছি। ঠিক আছে, এই কেবিলের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। ঠিক আছে, খুব স্মল অ্যামাউন্টে। তার উপরে কি রয়েছে? তার উপরে কন্ডাক্টর আছে, আমি হাত দিয়ে ধরেছি, গ্রাউন্ড করে দিয়েছি। তার মানে কি ভেতরে কারেন্ট আছে,
মাঝখানে ইনসুলেটিং মেটেরিয়াল আছে আর আমি গ্রাউন্ড করছি, তার মানে এখানে ইন বিটুইন কি হয়ে তৈরি হচ্ছে, এটা ক্যাপাসিটর তৈরি হচ্ছে। তার মানে এনি ইনসুলেটর যদি কোনো কন্ডাক্টরের চারিদিকে চাপানো থাকে, আলটিমেটলি ইট ইজ এ কি বলে ক্যাপাসিটর, ঠিক আছে, ক্যাপাসিটর ফর্মে কাজ করছে। ওই জন্য প্রত্যেকটা ক্যাপাসিটরের মধ্যে ট্যানডেলটা ডাইলেকট্রিক ডিসিপেশন ফ্যাক্টর ভ্যালু বার করতে হচ্ছে, পাওয়ার লস কত হচ্ছে সেটা বার করতে হচ্ছে, এর একটা স্পেসিফিক রেঞ্জ আছে, সেই স্পেসিফিক রেঞ্জটা আমাকে খেয়াল রাখতে হচ্ছে ফর এভরি মেটেরিয়াল। এবার দেখো ক্যাপাসিটর উইথ টু সেপারেট ডাইলেকট্রিক্স, দুটো ডাইলেকট্রিক থাকলে তার ফর্মুলাটা কি হলো, তিনটে ডাইলেকট্রিক থাকলে তার ফর্মুলাটা কি হলো, তিনটে ডাইলেকট্রিক যদি দুটো ডাইলেকট্রিক এইভাবে থাকে তাহলে তার ফর্মুলা কি হবে, তিনটে বা চারটে যদি এরকম ভাবে থাকে তাহলে তার ফর্মুলা কি হবে, আর এরকম মিক্স ডাইলেকট্রিক যদি থাকে তাহলে তার ফর্মুলা কি হবে। ঠিক আছে, এইগুলো আমাদের ফিজিক্সের ক্লাস 12 ছিল। ঠিক আছে, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে, ভেরি ইজি, তুমি যদি চেক করে দেখো। ঠিক আছে, এইভাবে যদি কানেকশন থাকে, ঠিক আছে, দিস ইজ সিমিলার টু ক্যাপাসিটরের ক্ষেত্রে প্যারালাল কানেকশন। ঠিক আছে, দিস ইজ ক্যাপাসিটরের ক্ষেত্রে প্যারালাল কানেকশন, ওই জন্য C1 + C2 করা আছে। এবার তুমি যদি আগেরটা খেয়াল করো, এইটা হচ্ছে ক্যাপাসিটরের ক্ষেত্রে, বলো কি কানেকশন, দিস ইজ সিমিলার টু সিরিজ কানেকশন। ঠিক আছে, ওই জন্য দেখো ফর্মুলাটা আলাদা আছে, অন্যভাবে বার করা হয়েছে, ফর্মুলাটা আলাদা আছে। এটা একটা সিম্পল চার্ট, ওই এম কাওয়াসাকি EREM চার্ট। এই চার্ট থেকে বোঝা যায় যে দেখো তুমি যেদিক দিয়েই যাবে সেদিক দিয়েই ইলেকট্রিক্যাল সার্কিট আর ম্যাগনেটিক সার্কিট, এদের মধ্যে যে একটা ইন্টারকানেকশন আছে সেটা বুঝতে পারবে। ঠিক আছে, যেমন দেখো এইদিকে স্টোরড এনার্জি ইন দ্য ইন্ডাক্টর, এটাকে ইলেকট্রিক্যাল এনার্জি, সেটাকে আমরা কি লিখতে পারি, Q × V দ্যাট ইজ ইকুয়াল টু 2W যদি লিখি। অন্যদিকে 2WM ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি psi × I, দ্যাট ইজ দ্য স্টোরড এনার্জি ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, এখানে আরো সম্পর্ক লেখা রয়েছে, এই যে আমরা জানি W = Q = CV, এই যে Q = C × V, আবার আমরা জানি যে dψ/dt = V, আবার আমরা জানি dq/dt = I, আবার V = I আছে। এই চার্টটা এই জাপানিজ রূপী বানিয়েছে। ঠিক আছে, খুব সুন্দর একটা চার্ট। এবার হচ্ছে ক্লাস 2, যেখানে আমরা মেইনলি করবো হচ্ছে দুটো টপিক, KCL আর KVL। আমরা সবাই জানি KCL হচ্ছে কি, আমরা জানি algebraic sum of all branch voltages inside a closed loop is equal to 0 at any instant of time, আমরা লিখতে পারি। It is a consequence of law of conservation of energy, এটা আমাকে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ এনার্জি থেকে আমার কাছে আসছে। KVL টা করতে তৈরি হচ্ছে ল অফ কনজারভেশন অফ এনার্জি থেকে। যেহেতু আমরা জানি W is equal to Q × V, ঠিক আছে, তাহলে V = W/Q, তাহলে এটা আলটিমেটলি ওয়ার্ক ডান, তো ওয়ার্ক ডানের ইউনিট হচ্ছে এনার্জির ইউনিট, তাই তো ওই জন্য এটাকে ল অফ কনজারভেশন অফ এনার্জি বলা হচ্ছে। আর অন্যদিকে পার ইউনিট চার্জ, ঠিক আছে, অন্যদিকে তুমি যদি কারচফের কারেন্ট লটা দেখো, ইট স্টেটস দ্যাট সাম অফ অল ব্রাঞ্চ কারেন্টস লিভিং এ নোড is 0 at all instants of time, লিভিং এ নোডও করতে পারো, এন্টারিং এ নোড = 0 করতে পারো, এটা হলো এই লটা। ইট ইজ এ কনসিকুয়েন্স অফ ল অফ কনজারভেশন অফ চার্জ, Q is equal to I × T। ঠিক আছে, তাহলে এখানে যে I এর ফর্মটা পাচ্ছি, I is proportional to Q বা Q is proportional to I, যাই হোক যা খুশি তাই বলতে পারো। তাহলে I is equal to, তুমি এরকম লিখতে পারো Q/T। ওই জন্য এটাকে ল অফ কনজারভেশন অফ চার্জ বলা হচ্ছে, এটাকে ল অফ কনজারভেশন অফ এনার্জি বলা হচ্ছে, এটাকে ল অফ কনজারভেশন অফ চার্জ বলা হচ্ছে। Which enters a node must leave the node because it cannot be stored। এটা মানে কি, যখন একটা চার্জ কোনো নোডে প্রবেশ করছে, সেই চার্জ তো নোডের মধ্যে থাকতে পারবে না, তাকে সেখান থেকে বেরোতেই হবে। There, since the algebraic summation of charge must be 0, the time derivative of this summation must be equal to 0। ঠিক আছে, তার মানে I is equal to dq/dt, এইটাই বলা হচ্ছে। টাইম ডেরিভেটিভ অফ দিস সামেশন মাস্ট বি ইকুয়াল টু 0। এখানে সিম্পল কিছু প্রবলেম আছে, পড়ো, চেষ্টা করো করার জন্য। এখানে দুটো ছবি ড্র করার জন্য করা ছিল, তোমরা আশা করি এই বিষয়টা জানো। ধরো একটা সিম্পল ইকুয়েশন যদি লিখি, একটা সার্কিট দিয়ে আমি সিম্পল ইকুয়েশন ড্র করছি, বেশি বড় করবো না, এটা আশা করি সবাই জানে।
যখন প্রিলিমস ক্লিয়ার করতে পেরেছো তার মানে এটা জানো। তো এখানে যদি ভোল্টেজ ভি থেকে থাকে, এটা যদি R1 হয়ে থাকে, এটা যদি R2 হয়ে থাকে, যদি R3 হয়ে থাকে, ঠিক আছে, এর মধ্যে দিয়ে ধরো কারেন্ট একটা লিখছি I1, এর মধ্যে দিয়ে একটা ধরো কারেন্ট লিখছি I2। এই কারেন্ট গুলোকে কি কারেন্ট বলে? বেসিক কারেন্ট সেম। লুপ কারেন্ট। এগুলোকে কি বলে? লুপ কারেন্ট। এইখান দিয়ে একটা কারেন্ট লিখছি, সাপোজ ধরো I1, সাপোজ ধরো কি লিখবো, এরকম ভাবে ছোট হাতের I1 লিখছি, এটাকে ধরো ছোট হাতের I2 লিখছি, এটাকে ধরো ছোট হাতের I3 লিখছি। ছোট হাতের লেখাটা যদিও ঠিক নয়, কারণ ছোট হাতের হয়ে গেলে সেটা ইনস্ট্যান্টেনিয়াস বোঝায়। যাই হোক, তো এক্ষেত্রে দেখো, তোমাকে যদি বলে কেসিএল, কেসিএলটা বোঝাতে, কেসিএল যদি ইকুয়েশন লিখতে বলে তাহলে তুমি কি লিখবে? I1 ইজ ইকুয়াল টু I2 I2 প্লাস, plus I3. ঠিক আছে। এইগুলো হচ্ছে সব ব্রাঞ্চ কারেন্ট। দিস ইজ এন ইকুয়েশন অফ ব্রাঞ্চ কারেন্টস, নট লুপ কারেন্টস। লুপ কারেন্ট নয় কিন্তু। সো দিস ইজ মাই কেসিএল। নাও হোয়াট অ্যাবাউট কেভিএল? কেভিএলটা কি? এই যে প্রথম লুপটা আছে, এই লুপে যদি কেভিএল লাগাতে চাও তাহলে কি লিখবে? এই প্রথম লুপটা যদি কেভিএল লাগাতে চাও তাহলে তুমি এইভাবে লিখবে, সামেশন অফ ভোল্টেজ ড্রপ ইনসাইড এ লুপ ইজ ইকুয়াল টু 0। তার মানে ভি মাইনাস I1 ইন্টু R1 মাইনাস I1 মাইনাস I2 ইন্টু R2, দ্যাট ইজ ইকুয়াল টু 0। এইখানে যে কারেন্ট গুলো ব্যবহার করছি, দিস অল কারেন্টস আর লুপ কারেন্টস, দিস আর নট ব্রাঞ্চ কারেন্টস, ঠিক আছে। কেভিএল ইজ ডিলস উইথ লুপ কারেন্ট। সবসময় খেয়াল রাখবে, কেভিএল কিন্তু সবসময় লুপ কারেন্ট নিয়ে ডিল করে। কেভিএল কিন্তু তুমি ব্রাঞ্চ কারেন্ট নিয়ে লিখতে পারবে না, বারবার মনে রাখবে। এই ইকুয়েশনটাতে তুমি যখন এই ইকুয়েশনটা তৈরি করতে যাচ্ছ, এই প্রথম লুপটার জন্য কেভিএল ইকুয়েশন লিখতে যাচ্ছ, তখন কিন্তু তোমার লুপ কারেন্টের দরকার পড়বে, ব্রাঞ্চ কারেন্ট নয়। সাধারণ লোকজন এই ব্রাঞ্চ আর লুপ কারেন্টের মধ্যে ডিফারেন্সটাই করতে পারে না, ঠিক আছে। ওই জন্য জিনিসটাকে আমি মেনশন করে রাখলাম। এবার বলতে পারো যে স্যার তাহলে আমি যদি একটা সিঙ্গেল লুপ করি, হ্যাঁ সেখানে লুপ কারেন্ট যেটা সেটাই ব্রাঞ্চ কারেন্ট, অসুবিধা নেই, একই ব্যাপার, কারণ একটাই তো ব্রাঞ্চ আছে। এটাই লুপ কারেন্ট, এটাই ব্রাঞ্চ কারেন্ট, একটাই তো ব্রাঞ্চ, তাহলে তার লুপ তৈরি মানে আর তো কিছু নেই। তাহলে যেটা লুপ কারেন্ট সেটাই ব্রাঞ্চ কারেন্ট। এখানেই এটাই স্মল I1, এটাই ক্যাপিটাল I1, এটাই সবকিছু সেম। সেক্ষেত্রে তুমি বলতে পারো, সেক্ষেত্রে তুমি এই ইকুয়েশনটা এইভাবে লিখতেই পারো। যদি এটা R1 হয়ে থাকে, যদি এটা R2 হয়ে থাকে, সেক্ষেত্রে এই ইকুয়েশন নয়, তার ক্ষেত্রে আলাদা ইকুয়েশন লিখতে হবে। ফর এক্সাম্পল দিস ইজ ভি যদি হয়ে থাকে, তাহলে ভি ইজ ইকুয়াল টু এরকম লিখতে পারি, ভি মাইনাস, যদি কেভিএল ফর্মুলা লেখো, সামেশন অফ ভোল্টেজ অফ ইনসাইড এ লুপ ইকুয়াল টু 0, তারপরে ভি মাইনাস I1 R1 মাইনাস I2 R2 ইজ ইকুয়াল টু 0। এটাও যা, আর ভি মাইনাস I1 R1 মাইনাস I2 R2 এটাও তাই। বোথ অফ দেম আর সেম ইকুয়েশনস। কারণ কি? কারণ এখানে একটাই লুপ আছে, ঠিক আছে, যেখানে মাল্টিপল লুপ নেই। বাট এই ইকুয়েশনটায় কিন্তু মাল্টিপল লুপস আছে, এই ডায়াগ্রামটায় কিন্তু মাল্টিপল লুপস আছে। আচ্ছা, একটা কেসিএল এ কতগুলো নাম্বার অফ ইকুয়েশনস হবে? এই সার্কিটে কতগুলো নাম্বার অফ ইকুয়েশনস হচ্ছে? একটাই তো। N-1. হ্যাঁ, নাম্বার অফ কেসিএল ইকুয়েশনস is equal to number of principal nodes যদি n হয়ে থাকে -1। তাহলে এখানে কতগুলো প্রিন্সিপাল নোড আছে? দুটো। দুটো। এইটা একটা যদি ধরে নাও নোড 1, এই নোডটাকে তোমাকে রেফারেন্স নোড ধরতে হবে বা ডটাম নোড ধরতে হবে, ঠিক আছে। তো রেফারেন্স নোড আর ওটা হয়ে গেল তোমার আরেকটা নোড, টোটাল দুটো প্রিন্সিপাল নোড আছে, ঠিক আছে, নন রেফারেন্স নোড। দিস ইজ অলসো কল্ড অ্যাজ রেফারেন্স অর ডটাম নোড, ঠিক আছে। তো এই হলো যেটা। আচ্ছা, এই হলো কি ব্যাপার। তারপর নেক্সট, তাহলে এটা বার করো। দেখো এখানে এই অঙ্কটা করার চেষ্টা করো, ভেরি ইজি। বা কি বার করতে বলেছে? I4টা বার করতে বলেছে, এইটা বার করতে বলেছে। কত হবে?
বলো, কে বলতে পারে? দেখো, যদি এটাকে আমি আই ধরি, আই ইজ ইকুয়াল টু কত হবে? I1 প্লাস I0, দ্যাট ইজ ইকুয়াল টু 12 অ্যাম্পিয়ার, তাই তো? আই ইজ ইকুয়াল টু, দেখো, মাইনাস অফ I4, তাহলে মাইনাস 12 অ্যাম্পিয়ার। এটা অ্যান্সার। করতে পারলে? বলো ভাই হ্যাঁ সকল। স্যার। হ্যাঁ, নেক্সট এটা করো। দ্য ভোল্টেজ ইন দি ফিগার, এই ভি ভোল্টেজটা কত হবে? কেভিএল না লাগালে ভোল্টেজটা লিখতে পারবে না, লেখো কেভিএলটা লাগাও এইখানে। এইখানে 2 ভোল্টটা থাকা হচ্ছে, 4 ভোল্ট লেখাও তাই, এটা 4 ভোল্ট, এইভাবে 4 ভোল্ট, তাহলে কত হচ্ছে? স্যার -3 ভোল্ট আসছে। ভি +5 -4 -4 ইকুয়াল টু 0, তাহলে ভি -3 ইজ ইকুয়াল টু 0, ভি ইকুয়াল টু 3। 3 আসছে, 3। The voltage V in the figure is always equal to, 1 ভোল্ট স্যার। দেখো 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, তার মানে এখানে ভোল্টেজ ড্রপ কত হবে? ±4 ভোল্ট। তাহলে এখানে টোটাল ভোল্টেজ কত হচ্ছে? 4 ভোল্ট আর 5 ভোল্ট, 9 ভোল্ট। 9 ভোল্ট। যদি বলে এখানে কারেন্ট কত হবে, ধরো এটা I1 বললো, I1 কত হবে? 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ারই থাকবে, সিরিজ সার্কিট 2 অ্যাম্পিয়ার থাকবে, ঠিক আছে? ধরো এইখানে একটা সোর্স দিল, ধরো বললো এটা হচ্ছে ভিএস, এটা বললো আইএস, আইএস কত হবে? স্যার 2 অ্যাম্পিয়ারই হবে কেসিএল। হ্যাঁ, মনে রাখবে এই যে 2 অ্যাম্পিয়ারের কেসটা, এটা 2 অ্যাম্পিয়ারই থাকবে, কারণ এইখানে যে ব্লকটা রয়েছে, এই ব্লকটা কিন্তু তোমার মানে যতটা কারেন্ট ঢুকবে ততটা কারেন্টই বাইরে যাবে, বাঁ দিকে যত কারেন্ট থাকবে ডান দিকে তত কারেন্ট থাকবে। এইখানে যদি 9 ভোল্ট থাকে, অবশ্য আমাকে 9 ভোল্ট বলা উচিত ছিল, যদি 9 ভোল্ট ঢুকে থাকে তাহলে 9 ভোল্টই বাইরে যাবে। পাওয়ারটা সেম থাকবে, মনে রাখবে, ইনপুট সাইডে যত পাওয়ার থাকবে আউটপুট সাইডে সেম পাওয়ার থাকবে, ঠিক আছে? সার্কিটের বাঁ দিকে আর ডান দিকে পাওয়ারটা কিন্তু সেম থাকবে, ঠিক আছে? আচ্ছা, যদি বলে যে এই সার্কিটটা রেজিস্ট্যান্স, যদি বলে ধরো আর ইকুইভ্যালেন্ট বার করতে বলেছে, কত হবে? আর ইকুইভ্যালেন্ট। আর স্যার ইকুইভ্যালেন্ট, কারেন্ট সোর্স সিরিজে আছে, তাহলে ইনফাইনাইট হয়ে যাবে। ঠিক আছে, আর অন্য কিছু? মানে স্যার বাইরের ভিএস সমেত ধরতে বলছেন ওই দিক থেকে? এই দিকটা বাদ দিয়ে দাও, আমার প্রথম এই ছবিটা বাদ দাও। তোমাকে বলেছে আর ইকুইভ্যালেন্ট কত হবে, ব্যাস, আর কিছু বলেনি, এটা বার করতে বলেছে। এই ভোল্টেজটা কত এলো? 9 ভোল্ট। 9 ভোল্ট। এইখানে কারেন্ট কত আছে? 2 অ্যাম্পিয়ার। তাহলে রেজিস্ট্যান্সটা কত হবে সার্কিটটার? 9/2। 4.5 ওহম। এই ভোল্টেজটা কত হবে? 10 ভোল্ট। হ্যাঁ, সরি সরি স্যার। কত হবে এই ভোল্টেজটা? ঠিকই তো বললে, আমার ঠিক বলো। 10 ভোল্টই হবে স্যার, প্যারালেই আছে। প্যারালাল নয়, ওই টার্মিনালগুলোকেই তোলা আছে। 10 ভোল্টই তো হবে। এইটা কত হবে বলতো? ভিটিটা কত হবে বলেছে?
এটা একটা কারেন্ট সোর্স তো, এটা কারেন্ট সোর্স তো, তাহলে এটা যদি বি ইকুয়ালস টু এলডিআইডিটি করতে হবে, 1 হবে, আর ওই ই এর মাথায় ওগুলো করলে সেমই থাকে, তাহলে ভি অফ টি ইজ তো ইকুয়াল টু দুটো প্লাস হয়ে যাবে, ই অফ এটি প্লাস ই অফ বিটি। ই টু দি পাওয়ার এটি প্লাস ই টু দি পাওয়ার বিটি। তাহলে এল, ঠিক আছে, এল এর ভ্যালু তো 1 বলেই দেওয়া আছে, তাহলে তো অসুবিধা হবে না কিছু। এ ই টু দি পাওয়ার এটি প্লাস বি টু দি পাওয়ার বিটি। এই পর্যন্ত আমাদের সেশনটা রইলো, ঠিক আছে। এর একটা কোশ্চেন অ্যান্সার পোর্শন থাকবে, তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে, তোমরা সেখান থেকে সলভ করবে, ঠিক আছে। তো আমাদের প্রথম হাফের ক্লাসটা এখানেই শেষ হলো। ফার্স্ট যে ইউনিটটা আছে সেই ফার্স্ট ইউনিটটা আমরা এখানে কভার করলাম। ফার্স্ট দুটো ইউনিট যেটা রয়েছে সিলেবাসের মধ্যে, সে দুটো ইউনিটকে আমরা রিভিশন করলাম, কভার করলাম, ঠিক আছে। পরের দিন আমরা এর পরের যে ইউনিটটা আছে সেই ইউনিটটা করব, ঠিক আছে। এবং এর যে রেকর্ডিংটা আছে সেই রেকর্ডিংটা প্রথম ক্লাসটা আমরা ইউটিউবে ফ্রি রাখছি, তোমরা দেখবে, কেমন লাগছে অবশ্যই জানাবে, ঠিক আছে। তারপরের দিনের যে সেশনগুলো থাকবে, ম্যাগনেটিক সার্কিট শুরু হবে, ম্যাগনেটিক সার্কিট একদিন হবে, এসি ফান্ডামেন্টালস একদিন হবে, ঠিক আছে, এইভাবে চলতে থাকে। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আর কারণ কোনো কোশ্চেন আছে? দেখো, তো এই পর্যন্ত আমাদের ভিডিওটা থাকবে। এর একটা কোশ্চেন সেট থাকবে, কোশ্চেন সেটটা আমরা তোমাদের পরে দিয়ে দেবো, ঠিক আছে। তোমাদের ক্লাসের যে কোশ্চেন সেটটা হবে সার্কিট থিওরির বা এর মিক্স যে কোশ্চেন সেটটা থাকবে সেটা পরে দেওয়া হবে। তো এই পর্যন্ত আমরা করলাম। সেভ অ্যাজ আরো পিডিএফ, সেভ অ্যান্ড কনভার্ট টু পিডিএফ। ঠিক আছে, তাহলে আপাতত রেকর্ডিংটা এখানে স্টপ করছি। এবার তোমাদের যা কোশ্চেন থাকবে, কোয়ারিজ থাকবে, কমেন্টে লিখবে, ঠিক আছে। আর আমাদের ক্লাসে তোমরা যদি যোগাযোগ করতে চাও, ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে মেসেজ করবে, সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। থ্যাংক ইউ সকলকে, এখানে এন্ড করছি। থ্যাংক ইউ স্যার। হুম।